লাস্ট ক্লাসে আমরা ইলেকট্রিক্যাল শক সম্পর্কে ডিসকাশন করেছিলাম। এবারে ইলেকট্রিক্যাল শক যদি যাতে না হয় তার জন্য কিছু কিছু প্রসিডিওরের কথা বলা হয়েছিল। ঠিক আছে, ইলেকট্রিক্যাল শক যাতে না হয় তার জন্য কিছু প্রসিডিওরের কথা বলা হয়েছিল। এবার যদি তা সত্ত্বেও কোনো ব্যক্তি ইলেকট্রিক্যাল শক পেয়ে যায় তো তাকে কিভাবে ট্রিটমেন্ট তার স্টার্ট করা হবে সেই ব্যাপারেও বলা হয়েছিল। তোমরা স্লাইডগুলো দেখতে পাচ্ছ তো, পিপিটি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, তো সেই সময় আমি 4টে স্টেপের কথা বলেছিলাম যেগুলো কিনা মানে ফলো করা যেতে পারে যখন কোনো ব্যক্তি ইলেকট্রোকিউটেড হবে। 4টে নয়, সরি, 6টা স্টেপের কথা বলা হয়েছিল। তো এই ব্যাপারগুলো সে সময় বলা হয়েছিল। এখন তারপরেও দেখা যেতে পারে যে অনেক সময় হয়তো যে ব্যক্তি ইলেকট্রোকিউটেড হয়েছে এত কিছু করা সত্ত্বেও হয়তো তার শ্বাস প্রশ্বাস নেওয়ার মতোই ক্ষমতা নেই। ঠিক আছে, সে নর্মাল যে শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যাপারটা সেটা সে আর করতে পারছে না। তো সেক্ষেত্রে তো তাকে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। তো সেই প্রসিডিওরগুলো আজকে ডিসকাস করা হবে। যে আর্টিফিশিয়াল রেসপিরেশন, ঠিক আছে, রেসপিরেশন, আর্টিফিশিয়াল রেসপিরেশন কখন করবে? যখন দেখবে যে কোনো ইলেকট্রোকিউটেড বা যে কোনো ব্যক্তি কোনো কারণবশত দুর্ঘটনাবশত, সেটা ইলেকট্রোকিউশনের জন্য হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে, ইন জেনারেল এটা বলা হচ্ছে যে যদি তার কোনো নো রেসপিরেশন, ঠিক আছে, তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, বাট দ্য হার্ট কন্টিনিউ টু বিট, মানে হৃদস্পন্দন বন্ধ হয়নি কিন্তু রেসপিরেশন হচ্ছে না। ঠিক আছে, রেসপিরেশন হচ্ছে না মানে সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারছে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তার আর্টিফিশিয়াল রেসপিরেশন স্টার্ট করতে হবে। এগুলো কোন কোন ক্ষেত্রে করা হয়? এগুলো হচ্ছে ড্রাউনিং, মানে কোনো ব্যক্তি যদি জলে বা কোনো জায়গায় ডুবে যায় তো সেক্ষেত্রে সেই ব্যক্তিকে উদ্ধার করবার জন্য কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালু করার প্রয়োজন দেখা দিতে পারে। সাফোকেশন ইন দ্য স্মোক, ঠিক আছে, প্রচন্ড ধোঁয়াতে দম বন্ধ হয়ে একটা পরিস্থিতি তৈরি হতে পারে। সেরকম সাফোকেশন যদি হয় সেখানেও এরকম আর্টিফিশিয়াল রেসপিরেশনের দরকার হতে পারে। প্যারালিসিস অফ দ্য রেসপিরেটরি মাসেলস, এই শ্বাস প্রশ্বাসের জন্য শরীরের যে পেশিগুলো আছে তো সেই সংক্রান্ত কোনো পেশির যদি প্যারালিসিস হয়ে যায়, সেটা যদি কারো কর্মক্ষমতা হারিয়ে ফেলে, সেক্ষেত্রেও এরকম পরিস্থিতি হতে পারে এবং আর্টিফিশিয়াল রেসপিরেশনের প্রয়োজনীয়তা দেখা দেয়। অথবা ইলেকট্রিক্যাল শকের ক্ষেত্রে, যেটা আমাদের মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল শক। ঠিক আছে, তো সেখানেও এই আর্টিফিশিয়াল রেসপিরেশনের দরকার দেখা দেয়। মানে আর্টিফিশিয়াল রেসপিরেশন এমন একটা প্রসিডিওর যেখানে যে ব্যক্তি কোনো দুর্ঘটনার কবলে পড়ে তার শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে নর্মাল পদ্ধতিতে, অথচ তার হৃদস্পন্দন বন্ধ হয়নি, মানে লোকটা জীবিত আছে কিন্তু শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, তখন আর্টিফিশিয়াল রেসপিরেশন চালু করার দরকার হয়ে পড়বে। ঠিক আছে, এবার দেখে নেওয়া যাক যে আর্টিফিশিয়াল রেসপিরেশনের ক্ষেত্রে কোন মেথড সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আর্টিফিশিয়াল রেসপিরেশন চালুর বেশ কয়েকটা মেথড আছে। তো এটা জেনারেল যেহেতু ডিসকাশন, তার জন্য এটাও তোমরা দেখতে পাবে যে কোনো ড্রাউনিং এর ক্ষেত্রে, যদিও এটা আমাদের মূল আলোচ্য বিষয় নয়, ড্রাউনিং মানে জলে ডুবে যাওয়া, সেই ব্যক্তিকে উদ্ধারের ক্ষেত্রে আর কোন আর্টিফিশিয়াল রেসপিরেশনের মেথড ফলো করতে হবে। তো সেখানে বলা হচ্ছে যে স্ক্যাফার্স মেথড, মানে যেটা হচ্ছে প্রোন প্রেশার মেথড, অ্যান্ড হোলগার্স নিয়েলসনস মেথড, এটা হচ্ছে আর্ম লিফট ব্যাক প্রেশার মেথড। ঠিক আছে, মেথডগুলো কি সেগুলো আমরা পরে ডিসকাস করছি। তবে মানে এই মেথডগুলো কিন্তু মানে ড্রাউনিং এর ক্ষেত্রে, যদি কোনো ব্যক্তি ডুবে যায় তাদের ক্ষেত্রে কেবল এই দুটোই করা যাবে। ইলেকট্রিক শকের ক্ষেত্রে এগুলোও করা যাবে এবং অন্য মেথড যেগুলো আছে সেগুলোও করা যাবে, কিন্তু ডুবে যাওয়া ব্যক্তিকে শ্বাস প্রশ্বাস চালুর জন্য এই দুটো মেথডই করতে হবে, স্ক্যাফার্স মেথড এবং হোলগার্স নিয়েলসনস মেথড। ঠিক আছে, এবার এই 4টে মেথড আছে। টাইপস অফ আর্টিফিশিয়াল রেসপিরেশন, অর্থাৎ কোনো ব্যক্তির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে তার আর্টিফিশিয়াল বা কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালুর জন্য 4টে মেথড আছে। ঠিক আছে, প্রথম হচ্ছে প্রোন মেথড, যেটা হচ্ছে স্ক্যাফার্স মেথড, বা এটাকে বলা হয় প্রোন প্রেশার মেথড। ঠিক আছে, প্রোন কথাটার মানে হচ্ছে কি, প্রোন কথাটার মানে হচ্ছে উপর হওয়া। ঠিক আছে, উপর হয়ে শুয়ে যে মেথডটা হয় তাকেই বলবো প্রোন মেথড। আর একটা হয় হোলগার্স নিয়েলসন মেথড, এটা হচ্ছে আর্ম লিফট ব্যাক প্রেশার মেথড। আর্ম লিফট ব্যাক প্রেশার মেথড, এটাও প্রোন মেথড। ঠিক আছে, আর দুটো মেথড হয়, সেটা হচ্ছে সিলভেস্টার্স মেথড, যেটা হচ্ছে আর্ম লিফট চেস্ট প্রেশার মেথড, মানে হাতটাকে তুলে চেস্টে প্রেশার অ্যাপ্লাই করা, এই মেথডটাই করা হয়। এটা হচ্ছে সিলভেস্টার্স মেথড, এটা হচ্ছে সুপিন পজিশনে, মানে এটাতে চিত হয়ে শুয়ে করতে হয়। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে মাউথ টু মাউথ
রেসপিরেশন, এটাও হচ্ছে সুপিন পজিশন, অর্থাৎ চিত হয়ে শুয়ে অবস্থাতে এই মেথডটা অ্যাপ্লাই করতে হবে। এই 4টে আর্টিফিশিয়াল রেসপিরেশনের মেথডোলজি আছে। ঠিক আছে, আর্টিফিশিয়াল রেসপিরেশনের এই টোটাল 4টে মেথড আছে। এখন আর্টিফিশিয়াল রেসপিরেশনের যে মেথডস গুলো আছে সেগুলো আমরা দেখবো যে এই মেথডগুলো অ্যাকচুয়ালি কি পদ্ধতিতে করা হচ্ছে, এর প্রসেসগুলো আমাদেরকে জানতে হবে, কারণ এই প্রসেসগুলো পরবর্তী ক্ষেত্রে হয়তো তোমাদের কার্যক্ষেত্রে হয়তো অ্যাপ্লাই করার দরকার হয়ে পড়তে পারে, কোনো বিশেষ পরিস্থিতিতে হয়তো এগুলো অ্যাপ্লাই করারও দরকার হতে পারে। ঠিক আছে, অ্যাপ্লাই করারও দরকার হতে পারে। তো এগুলো আমরা দেখবো যে মেথডগুলো অ্যাকচুয়ালি কিভাবে করা হয়। ঠিক আছে, এখানে একজন ডক্টরের একটা পিপিটি থেকে আমি এই পার্টটা নিয়েছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিছু কিছু মেডিকেল টার্মও থাকবে। ঠিক আছে, তো এখানে সেই ইন্টারনেট থেকে সংগ্রহ করা একটা পিপিটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটাতে বলছে যে আর্টিফিশিয়াল রেসপিরেশনের যে প্রিকশনারি মেজার্সগুলো নিতে হবে, মানে আর্টিফিশিয়াল রেসপিরেশনের মেথডগুলো তো জানলে, এবার সেগুলো কিভাবে করা হয় সেটাও বলা হবে, কিন্তু তার আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কিছু কিছু জিনিস ফলো করতে হবে। যে প্রথম কথা কি বলছে না, টাইট ক্লোথস শুড বি লুজেন। ঠিক আছে, যেহেতু শ্বাস প্রশ্বাসের ব্যাপার আছে, তো একটা টাইট জামা কাপড় যদি কেউ পরে থাকে তো সেক্ষেত্রে তার শ্বাস প্রশ্বাস চালু করতে আরো অসুবিধা হতে পারে, যে কারণে টাইট ক্লোদিং এটাকে লুজ করতে হবে ফার্স্টে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পেশেন্ট ইজ কেপ্ট ওয়ার্ম। পেশেন্টকে ঠান্ডায় জমে যেতে দিলে চলবে না, তাকে গরম রাখার ব্যবস্থা করতে হবে। ফ্রোথ ফ্রম দ্য মাউথ অ্যান্ড নোজ ইজ ক্লিন। মুখ থেকে যদি কোনো ফেনা জাতীয় কোনো বস্তু বেরিয়ে পড়ে তো সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। ডেঞ্চার ইজ রিমুভ, মানে কৃত্রিম দাঁত ইত্যাদি যদি থাকে সেগুলোকে রিমুভ করে দিতে হবে। অ্যান্ড পেশেন্ট ইজ টেকেন টু দ্য ফ্রেশ অ্যাটমসফিয়ার। তাকে একটা ফ্রেশ অ্যাটমসফিয়ারে, মানে বদ্ধ জায়গায় রাখলে চলবে না, একটা যেখানে হাওয়া বাতাস আলো সব আছে এরকম একটা জায়গাতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে রেসপিরেটরি মানে প্রিকশনারি কিছু মেজার, যেগুলো আর্টিফিশিয়াল রেসপিরেশন চালু করবার আগেই এগুলো কিন্তু দেখতে হবে। মানে টাইট জামা কাপড়টাকে লুজ করে দেওয়া, পেশেন্টকে ঠান্ডায় জমে যেতে দিলে চলবে না, তাকে গরম রাখার ব্যবস্থা করতে হবে। মুখ থেকে যে ফেনা জাতীয় বস্তু সেগুলোকে দূর করতে হবে, এবং কৃত্রিম দাঁত থাকলে খুলে দিতে হবে, এবং সেক্ষেত্রে পেশেন্টকে একটা ফ্রেশ অ্যাটমসফিয়ারে রাখতে হবে। ঠিক আছে, ফ্রেশ একটা অ্যাটমসফিয়ারে তাকে রাখতে হবে। এবারে আমরা এক এক করে মেথডগুলোতে চলে আসি। ঠিক আছে, এখানে ডক্টর বলে বলা হয়েছে। ঠিক আছে, মানে এই মেথডগুলো যখন ডিসকাস করা হয়েছে তখন ডক্টর কথাটা তোমরা দেখতে পাবে। এটা ডক্টর মানে এখানে একজন ডক্টরের স্লাইডে উল্লেখ দেওয়া আছে, কিন্তু মানে এটা যে কোনো পার্সন যে কিনা এই মেথডগুলো জেনে থাকবে সেই কিন্তু কার্যক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে। এটার জন্য যে ডাক্তার হতে হবে সেটার কোনো দরকার নেই, যে মানে এই মেথডগুলো জেনে থাকলে যদি কোনো কারণে কার্যক্ষেত্রে এরকম পরিস্থিতির সম্মুখীন কেউ হয় তাহলে যে কেউ এই মেথডগুলো ফলো করতে পারে। ঠিক আছে, তো প্রথম মেথড যেটা আছে সেটা হচ্ছে স্ক্যাফার্স মেথড। এটা হচ্ছে প্রোন প্রেসার মেথড। ঠিক আছে, স্ক্যাফার্স মেথড অথবা প্রোন প্রেসার মেথড। এই মেথডে কি করছে না, ডক্টর নিলস নিয়ার পেশেন্টস ওয়েস্ট। পেশেন্টের কোমরের কাছে ফার্স্টে সে নীল মানে হাঁটু গেড়ে বসবে। পেশেন্টের কোমর দেখো, ডক্টর এখানে পেশেন্ট যে প্রোন পজিশনে আছে, এই যে উপর হয়ে শুয়ে আছে, মানে এটা হচ্ছে প্রোন পজিশন। ঠিক আছে, প্রোন উপর হয়ে শুয়ে থাকাটাকে বলা হয় প্রোন পজিশন। প্রথমে ডাক্তার বসবে কোথায়, বা যে কোনো ব্যক্তি যে উদ্ধার কৃত্রিম শ্বাস প্রশ্বাসকে চালু করবার জন্য থাকবে সে কোমরের কাছে হাঁটু গেড়ে প্রথমে বসবে। তারপরে স্টেপটা কি না, পুট পাম অন দ্য পেশেন্টস লয়েন। ঠিক আছে, মানে এটার মানে হচ্ছে পেশেন্টের দেখো এই মানে কোমরের উপরের যে জায়গাটা, উপরিভাগের যে জায়গা, সেখানে দুটো হাতকে প্রথমে রাখবে। ঠিক আছে, দুটো হাতকে হাঁটু গেড়ে বসে দুটো হাতকে ওই যে ব্যক্তি অসুস্থ ব্যক্তি তার কোমরের ওপরের অংশে দুটো হাতকে এরকম ভাবে রাখা হবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে বাই বেন্ডিং ফরওয়ার্ড ডক্টর উইল অ্যাপ্লাই প্রেশার। মানে সামনের দিকে আরেকটু ঝুঁকে ডক্টর এর উপরে প্রেশার অ্যাপ্লাই করবে। মানে এরকম হাত দিয়ে বসে সে হাত দিয়ে চাপ দেবে, ওই জায়গাটাতে চাপ দেবে, কোমরের উপরে যেখানটায় হাতটা রেখেছে সেখানটায় চাপ দেবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পুশিং অ্যাবডোমিনাল ভিসেরা আপ টু ব্রিং অ্যাবাউট এক্সপিরেশন। ঠিক আছে, এক্সপিরেশন মানে
এটা হচ্ছে কি, এই চাপ দেওয়ার ফলে কি হবে, চাপ দিলে মানে পেটের যে মাংসপেশি, মানে চাপ দিচ্ছে দেখো পেটের উল্টো দিকটা, ঠিক আছে, এটা হচ্ছে কোমরের ওপরে, মানে পেটের উল্টো দিকে চাপটা দিচ্ছে, যার ফলে কি হচ্ছে পেটের ভেতরে যে মাংস, মানে যে কিছু পেশি আছে সেই পেশিগুলোর উপরে চাপটা পড়ছে, এবং এর ফলে এর শরীর থেকে একটা মানে নিঃশ্বাস বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, একটা এক্সপায়ারেশন, মানে শরীর থেকে শ্বাস বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখানে যেটা আমরা যাকে নিঃশ্বাস বলি, বাংলাতে প্রশ্বাস এবং নিঃশ্বাস, প্রশ্বাস মানে শ্বাস অক্সিজেন গ্রহণ করা, আর নিঃশ্বাস মানে কি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা। তো এক্ষেত্রে ওইটাই হচ্ছে, যখন প্রেশারটা অ্যাপ্লাই করছে শরীর থেকে যে নিঃশ্বাস যে বেরিয়ে যাওয়া সেই ব্যাপারটা ঘটছে। তার মানে হাঁটু গেড়ে বসে কোমরের উপরে চাপ দেওয়া হচ্ছে, যার ফলে পেটের পেশিতে চাপ পড়ছে এবং শরীর থেকে নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে। মানে এটা নর্মালি সে তার নিঃশ্বাস বেরোচ্ছিল না, কিন্তু তার যেহেতু একটা প্রেশার অ্যাপ্লাই করা হলো, তাকে প্রোন পজিশনে অর্থাৎ উপর করে শুইয়ে তার উপরে প্রেশার অ্যাপ্লাই করে এটা ঘটানো হলো, ঠিক আছে। তাহলে পুশিং অ্যাবডোমিনাল ভিসেরা আপ টু ব্রিং অ্যাবাউট এক্সপাইরেশন, ঠিক আছে। And when the doctor is passing on loin, expiration takes place, and when the doctor is bending backward, inspiration takes place, ঠিক আছে। যখন চাপটা দিল, চাপ দিল তখন কি হবে, নিঃশ্বাসটা বেরিয়ে যাবে শরীর থেকে, এবং যখন আবার ব্যাক করবে মানে চাপ দিয়ে বসে থাকবে না, চাপ দিয়ে সরে গেল, দেখো এই চাপ অ্যাপ্লাই করলো, প্রেশার অ্যাপ্লাই করলো, দিয়ে সরে গেল, তার ফলে কি হলো, যখন হাতটা সরিয়ে চাপ চাপ রিমুভ করে দিল, তখন কি হবে, তখন তো আবার একে নিঃশ্বাস গ্রহণ মানে প্রশ্বাস গ্রহণ করতে হবে, আবার অক্সিজেন টানতে হবে, ঠিক আছে। তার মানে এটাই হচ্ছে, যখন ডাক্তার প্রেশার অ্যাপ্লাই করছে বা যে কোনো ব্যক্তি যে এই কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালু করছে সে যখন প্রেশার অ্যাপ্লাই করছে তখন এক্সপায়ারেশন হচ্ছে, এবং যখন সে পিছন দিকে ব্যাক মানে মুভ করছে, বেন্ড করছে, তখন কি হচ্ছে, ওই যে অসুস্থ ব্যক্তি তার ইন্সপায়ারেশন হচ্ছে, মানে আবার সে প্রশ্বাসটা নিচ্ছে। অ্যান্ড ইন্সপায়ারেশন লাস্টস ফর 3 সেকেন্ডস, এক্সপায়ারেশন লাস্টস ফর 2 সেকেন্ডস, মানে প্রশ্বাস নিতে 3 সেকেন্ড সময় লাগছে এবং এক্সপায়ারেশন অর্থাৎ নিঃশ্বাস বেরিয়ে যেতে 2 সেকেন্ড মতো সময় লাগছে। এটা কিভাবে জাজ করবে, এর জন্য কোনো বিশেষ যন্ত্রের দরকার নেই, এটা রাফলি 1-2 মুখে বলবে, যে যখন এক্সপায়ারেশন হচ্ছে, যখন প্রেশার অ্যাপ্লাই করা হচ্ছে 1-2 মুখে বলা হলো, তার মানে তখন তার নিঃশ্বাস বেরিয়ে গেল, এবং মোটামুটি 3 সেকেন্ড 1-2-3 এরকম কাউন্ট করবে, 3 সেকেন্ড মোটামুটি কাউন্ট করাতে ধরে নেওয়া যেতে পারে যে এটা আবার সে প্রশ্বাস গ্রহণ করতে পারবে, ঠিক আছে। তো এই প্রসেসটা চালিয়ে যেতে হবে, এই প্রসেসটা কিন্তু চালিয়ে যেতে হবে। তাই হচ্ছে স্ক্যাফার্ডস মেথড অফ আর্টিফিশিয়াল রেসপিরেশন। এখন দেখো এই মেথডটাতে যেটা অ্যাডভান্টেজ হচ্ছে কি না, স্ক্যাফার্ডস মেথড ইজ মেন অ্যাডভান্টেজ ইজ দ্যাট ইট ইজ প্রোন পজিশন, মানে এটা উপর হয়ে শুয়ে করানো যায়, যার ফলে কি হয়, ওয়াটার ফ্রম দ্য অ্যাবডোমেন অ্যান্ড লাংস ক্যান বি ইজিলি ড্রেনড, অ্যান্ড লাংস ক্যান বি অ্যাবডোমেন অ্যান্ড লাংস ক্যান বি ইজিলি ড্রেনড, ঠিক আছে। এটা দুবার লেখা হয়ে গেছে, মানে কোনো কারণে যদি এই সমস্ত জায়গায় জল জমে থাকে, ঠিক আছে, ফুসফুস অথবা অ্যাবডোমেন বা পেটের মধ্যে যদি কোনো কারণে জল জমে থাকে, বিশেষ করে যারা ডুবে যাওয়ার পেশেন্ট সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে এটা খুব অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এটার একটা অ্যাডভান্টেজ এটা যে যেহেতু চাপ অ্যাপ্লাই করা হচ্ছে পেটের ভেতর থেকে বা ফুসফুস থেকে, যদি জল জমে থাকে তো সেটা ইজিলি ড্রেন আউট হয়ে যাবে। এবং আরেকটা অ্যাডভান্টেজ যেটা হচ্ছে সিম্পল মেথড, এটা খুব একটা টায়ারিং নয়, মানে খুব একটা পরিশ্রম সাধ্য মেথড নয়, এবং এটাকে অনেক দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়া যেতে পারে এই মেথডটা, ঠিক আছে। আর কি কিছু কিছু লিমিটেশনও আছে, যে ইফ দেয়ার আর ইনজুরিজ টু দ্য থোরাক্স অর ব্যাক, ঠিক আছে, মানে বুকের কোনো জায়গায় বা অথবা পিঠের দিকে যদি কোনো ইনজুরি থাকে, মানে কোনো আঘাত যদি থাকে, তখন কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না, যেহেতু একটা প্রেসার অ্যাপ্লাই করা হচ্ছে, ওখানে ইনজুরি থাকলে এই মেথডটা ফলো করা যাবে না। ডিসঅ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দ্য ইন্সপাইরেশন ইজ প্যাসিভ অ্যান্ড এক্সপাইরেশন ইজ অ্যাক্টিভ হুইচ ইজ আনফিজিওলজিক্যাল, ঠিক আছে। নর্মাল যেটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, আমরা আমাদের নর্মাল টেন্ডেন্সি কি, আমরা প্রশ্বাস গ্রহণ করি, নিঃশ্বাস যেটা ছাড়া সেটা নর্মালি হয়, কিন্তু ইন্সপাইরেশন অর্থাৎ এটাকে নিঃশ্বাসটা গ্রহণ আমরা মানে প্রশ্বাস গ্রহণ করাটা আমরা অ্যাক্টিভলি করব, এটাই আমাদের নর্মাল শারীরবৃত্তীয় প্রক্রিয়া। কিন্তু এক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে নিঃশ্বাসটাকে জোর করে ছাড়ানো হচ্ছে, প্রেশার অ্যাপ্লাই করে নিঃশ্বাসটাকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু যেটা ও যেটা টানছে, পেশেন্ট যেটাকে টানছে আবার প্রশ্বাস হিসাবে, সেইটার জন্য কিন্তু কোনো
অ্যাডিশনাল কোনো প্রেশার অ্যাপ্লিকেশন এখানে হচ্ছে না, এটা নর্মালি হচ্ছে, ঠিক আছে, যেটা কিনা এটার ক্ষেত্রে একটা আনফিজিওলজিক্যাল প্রসেস বলা যেতে পারে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এই মেথডের। And if there are injuries to the abdomen, then this method cannot be applied. যদি পেটে কোথাও কোনো ইনজুরি থাকে তখনও এই মেথডটা অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। তাহলে আর্টিফিশিয়াল রেসপিরেশনের এটা একটা মেথড, যেটা এতক্ষণ পর্যন্ত আমরা ডিসকাস করলাম। তো বুঝতে পারলে এই মেথডটা বুঝতে পারলে? কারো কোনো ডাউট থাকলে বলো। সৌরভ সেন স্যার মাত্র জয়েন করলাম স্যার, পুরোটা শুনিনি। পুরোটা শোনোনি? আচ্ছা, পুরোটা শুনেছো এরকম কেউ আছো? সুমিত সাহা? হ্যাঁ স্যার বলুন। কিছু মেথডটা শুনলে? হ্যাঁ স্যার। বলো এই মেথডটা কোন পদ্ধতি, উপর হয়ে করবে না কি হয়ে করবে বলো? স্যার উপর হয়ে যে পেশেন্টটাকে উপর হয়ে শোয়াতে হবে, আর যে ডাক্তার তাকে হাঁটুর দ্বারা মানে নিয়ে সাহায্যে তাকে বসতে হবে এবং কোমরের কাছে তাকে চাপ দিতে হবে। কোমরের কাছে চাপ দিলে কি হবে? ধরো 1 2 বলে চাপ দিলে এক্সপিরেশন হবে, অ্যাক্টিভ এক্সপিরেশন। হ্যাঁ, আর তারপর চাপ দিয়ে কি করতে হবে? 3 সেকেন্ডের জন্য তাকে সময় দিতে হবে। সে সময় কি হবে? সে সময় আপনার ইন্সপিরেশন আর 2 সেকেন্ড এক্সপিরেশন হবে। ঠিক আছে, তো এই মেথডটা হচ্ছে এটা। এই মেথডের নাম কি? মেথডটার নাম কি? স্ক্যাফার্স মেথড, ঠিক আছে, অথবা প্রোন প্রেসার মেথড। প্রোন মানে হচ্ছে উপর হওয়া, আর প্রেসার অ্যাপ্লাই তো করাই হচ্ছে, তার মানে প্রোন প্রেসার, ঠিক আছে, এটাই হচ্ছে প্রোন প্রেসার মেথড। নেক্সট আরেকটা মেথড দেখো, নেক্সট মেথডটাই বলা হচ্ছে কি হোলগার্স নিয়েলসন মেথড, অথবা এটাকে বলছে আর্ম লিফট ব্যাক প্রেসার মেথড, ঠিক আছে। আর্মটাকে লিফট করতে হবে, মানে বাহুগুলোকে তুলতে হবে, ঠিক আছে, হাতটাকে তুলতে হবে এবং তারপরে প্রেসার অ্যাপ্লাই করতে হবে এই মেথডটা। এটা হচ্ছে দিস ইজ অলসো ইন প্রোন পজিশন, মানে এটাও উপর হয়ে শুয়েই করাতে হবে। এখানে কি হচ্ছে না, ডক্টর নিলস নিয়ার পেশেন্টস হেড ফেসিং টুয়ার্ডস হিম, মানে এখানেও ডাক্তারকে হাঁটু গেড়ে বসতে হবে। কোথায় বসতে হবে না, তার মাথার কাছে, এবং তাকে ফেস করে, মানে তার মাথার দিকে মুখ করে বসতে হবে ডাক্তার অথবা যে ব্যক্তি আর্টিফিশিয়াল রেসপিরেশনটা করাবে, তাকে ওখানে বসতে হবে। দেখে নাও, এই যে পেশেন্টের সামনে ডক্টর হাঁটু গেড়ে বসেছে পেশেন্টের মাথার কাছে, ঠিক আছে। এখনো দেখো পেশেন্ট কিন্তু উপর হয়ে শুয়ে আছে। তারপর কি হচ্ছে না, ডক্টর উইল পুল হিজ আর্মস আপ, দিস উইল বিং অ্যাবাউট ইন্সপিরেশন, ঠিক আছে। ডক্টর উইল পুল হিজ আর্মস আপ, তার হাত দুটোকে ধরে, দেখো হাত দুটোকে ধরেছে, হাত দুটোকে ধরে তুলছে, ঠিক আছে। হাত দুটোকে ধরে যখন তুলছে তখন কিন্তু তার ফলে কি হচ্ছে, তার ইন্সপিরেশন হচ্ছে, মানে এখানে যেহেতু তোলা হচ্ছে, এখানে তো আর চাপ দিচ্ছে না, এখানে তুলছে, মানে তখন তার টেন্ডেন্সি হবে একটা প্রশ্বাস গ্রহণ করা, ঠিক আছে, ইন্সপিরেশন করবার একটা টেন্ডেন্সি হবে। নেক্সট কি, ডক্টর উইল লিভ হিজ হেডস অন সাইড অ্যান্ড পুট হিজ palms on the patient's scapula, and bending forward he will apply deep pressure on his chest. This will cause expiration. ঠিক আছে, এটার মানে কি, এবার হচ্ছে ডক্টর হাত দুটোকে ছেড়ে দেবে, হাত দুটোকে দুদিকে ছাড়িয়ে দেবে, কিরকম, এই যে হাত দুটোকে সে ছাড়িয়ে দিল, এবং তারপরে ওই যে জায়গাটা দেখো, ওই কাঁধের ঠিক নিচের যে জায়গাটা, এই জায়গাটাকে স্ক্যাপুল বলা হচ্ছে, এই জায়গাতে ও প্রেসার অ্যাপ্লাই করবে, ডাক্তার ওখানে প্রেসার অ্যাপ্লাই করবে, এবং প্রেসার অ্যাপ্লাই করবার ফলে কি হবে, প্রেসার অ্যাপ্লাই করলে কিন্তু তার এক্সপিরেশন হবে। চেস্টের উপর একটা প্রেসার অ্যাপ্লাই করছে, মানে এইখানে যদি প্রেসার দেয়, যে জায়গাটায় দেখো প্রেসারটা অ্যাপ্লাই করেছে, ওই জায়গায় প্রেসার দিলে প্রেসারটা কোথায় পড়বে, বুকের উপরে পড়বে। বুকের উপরে প্রেসার পড়লে প্রথমে যখন হাত ধরে তুলেছিল তখন সে প্রশ্বাসটা গ্রহণ করেছিল, যখন এই প্রেসারটা অ্যাপ্লাই করলো তখন কি হবে, তার এক্সপিরেশন হবে, মানে সে নিঃশ্বাসটাকে ত্যাগ করবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রসিডিওর। এটার প্রসিডিওরটার নাম কি, হোলগার্স নিয়েলসন মেথড, আর্ম লিফট ব্যাক প্রেসার মেথড। এখানেও বলছে ইন্সপিরেশন ফর 3 সেকেন্ড, এক্সপিরেশন ফর 2 সেকেন্ড, ঠিক আছে। এরকম মুখে বলতে হবে 1 2 3, এরকম এই 3 সেকেন্ড গোনা হলো, এতে ইন্সপিরেশন হলো, মানে প্রশ্বাস গ্রহণ করলো, আবার 2 সেকেন্ডের জন্য
এক্সপিরেশন হবে 1 2 এরকম মুখে বলতে বলতে করতে হবে। এবার মেন অ্যাডভান্টেজ অফ দিস মেথড ইজ অ্যাডিকুয়েট ড্রেনেজ অফ ওয়াটার ফ্রম দ্য অ্যাবডোমেন অ্যান্ড থোরাক্স। সো দিস ইজ আ গুড মেথড ইন কেস অফ ড্রাউনিং। ঠিক আছে, মানে বিশেষত জলে ডুবে যাওয়া যে সমস্ত রোগী তাদের ক্ষেত্রে তো এটা খুব উপযোগী, কারণ সেক্ষেত্রে অ্যাডভান্টেজ এক্সট্রা পাওয়া যাচ্ছে এটাই যে যেহেতু এরকম প্রেশার অ্যাপ্লাই করা হচ্ছে তার জন্য মানে বুকের ভেতরে বা যেখানে পেটের ভেতরে যদি কোনো জল জমে থাকে সেগুলো ইজিলি ড্রেন আউট হয়ে যাচ্ছে যখন প্রেশারটা অ্যাপ্লাই করছে। কিন্তু এখানেও ডিসঅ্যাডভান্টেজ, ইফ দেয়ার আর ইনজুরিজ টু দ্য অ্যাবডোমেন দেন দিস মেথড ক্যান if there are injuries, না এটাও অ্যাডভান্টেজ, if there are injuries to abdomen this method can be used। এটা কিন্তু অ্যাডভান্টেজ। দেখো এখানে তো পেটের উপরে প্রেসার ডাইরেক্টলি দিচ্ছে না, প্রেসারটা দিচ্ছে বুকের উপরে, পেটের উপরে ওখানটায় কোনো ব্যাপার নেই, তার জন্য আগেরটা কিন্তু পেটের ইনজুরি থাকলে হতো না, এটাতে হবে। if there are injuries to abdomen then this method can be used। এবার হচ্ছে কি এর আরেকটা অ্যাডভান্টেজ কি না, বোথ ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন আর অ্যাক্টিভ, সো ভেরি গুড ভেন্টিলেশন ইজ অবটেন্ড। মানে এখানে দেখো দুটোই কিন্তু অ্যাক্টিভলি হচ্ছে, মানে এক্সপিরেশন যেটা হচ্ছে, এক্সপিরেশন এবং ইন্সপিরেশন দুটোই দেখো কিছু করতে হচ্ছে, নিজের থেকে হচ্ছে না, কিন্তু হাত ধরে তুলছে তবে ইন্সপিরেশন হচ্ছে, আবার এখানে প্রেসার দিচ্ছে তবে এক্সপিরেশন হচ্ছে, মানে দুটোই করাতে হচ্ছে, অ্যাক্টিভলি করাতে হচ্ছে। যেহেতু এখানে দুটোই অ্যাক্টিভ বলে কিন্তু এখানে ভালো, মানে যেটা নর্মাল প্রসিডিওর সেই অনুযায়ী কাজ হচ্ছে এবং এটা গুড একটা প্র্যাকটিস, মানে শরীরের যে শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা ভেন্টিলেশন এটা কিন্তু ভালো হচ্ছে এই মেথডটা। আগেরটাতে কি হচ্ছিল, আগেরটাতে জোর করে প্রেসার অ্যাপ্লাই করে এক্সপিরেশনটা তো করানো হচ্ছিল, কিন্তু ইন্সপিরেশন যেটা সেটা কিন্তু নিজের থেকে হচ্ছিল, সেটা অ্যাক্টিভলি হচ্ছিল না, সেটা ডিসঅ্যাডভান্টেজ ছিল। এখানে কিন্তু অ্যাডভান্টেজ এটা হয়ে গেল যেখানে এক্সপিরেশন এবং ইন্সপিরেশন দুটোই অ্যাক্টিভলি করাতে হচ্ছে, তাহলে এটা ভেন্টিলেশনটা ভালো হচ্ছে। কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজটা এটাই যে এই মেথডটা হচ্ছে টায়ারিং। অনলি ডিসঅ্যাডভান্টেজ অফ দিস মেথড ইজ দ্যাট ইট ইজ টায়ারিং মেথড, মানে এটাতে প্রচুর খাটতে হচ্ছে। দেখো একবার একবার এখানে হাত তুলতে হচ্ছে, আবার চাপ দিতে হচ্ছে, আবার হাত তুলতে হচ্ছে, আবার চাপ দিতে হচ্ছে, মানে প্রসেসটা কিন্তু রিপিটেটিভলি করতে অনেক কষ্ট হবে, মানে একজনে পারবে না, তার জন্য সো ইট নিডস অ্যাসিস্ট্যান্স, মানে একজন ব্যক্তির পক্ষে অনেক সময় ধরে এটা করা সম্ভব হবে না, তার জন্য অ্যাসিস্ট্যান্সের দরকার, আরো লোককে সাথে নিতে হবে। কিন্তু আগের মেথডটা যেহেতু মানে একটা বার অ্যাক্টিভলি করতে হচ্ছিল, একবার প্রেসার অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ, তারপরে তো বেন্ড ব্যাকওয়ার্ড যেটা হচ্ছিল সেটার জন্য কোনো খাটনি হচ্ছিল না, সেজন্য ওটা টায়ারিং ছিল না এবং ওটা অনেকক্ষণ ধরে করা যেতে পারে। And similarly, if there are injuries to the scapule, this method cannot be used। মানে এখানে যদি পিঠের এই যে জায়গাটা যেখানে প্রেসার অ্যাপ্লাই করছে ওখানে যদি কোনো ইনজুরি থাকে এই মেথডটা অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে, স্ক্যাপিউলে যদি কোনো ইনজুরি থাকে এই মেথডটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে এটা একটা মেথড হয়ে গেল, এই মেথডটার নাম হচ্ছে হোলগার নিয়েলসন মেথড। ঠিক আছে, তাহলে এই মেথডটা বুঝতে পারলে? এই মেথডে কারো ডাউট আছে? সৌরভ কুন্ডু, হ্যাঁ স্যার। বলছি এই মেথডটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বলো এই মেথডটা কি হয়ে করতে হচ্ছে, প্রোন পজিশনে না সুপিং পজিশনে, কোন পজিশনে হয়? উপর হয়ে শুয়ে না চিত হয়ে শুয়ে? বলো, উপর হয়ে শুয়ে করতে হয় না চিত হয়ে শুয়ে করতে হয়, কোন কোন মানে? হ্যাঁ, শোনা যাচ্ছে না। শান্তনাভ, হ্যাঁ স্যার। বলো এই মেথডটা কি কোন মেথডে করতে হচ্ছে, শুয়ে চিত হয়ে শুয়ে না উপর হয়ে শুয়ে করতে হচ্ছে? মানে উল্টো করে শুয়ে করতে হচ্ছে। আর এটা অ্যাডভান্টেজ কি কি পাচ্ছ বলো, এই মেথডে অ্যাডভান্টেজটা কি হচ্ছে? এটার অ্যাডভান্টেজ হচ্ছে আগের মেথডটায় স্যার ওই ইন্সপিরেশনটা মানে নিজে থেকে নিতে হচ্ছিল, এখানে সেই ইন্সপিরেশনও হেল্প হেল্প করা হচ্ছে এক্সপিরেশনের সাথে। ঠিক ঠিক। আর কোথায় ইনজুরি থাকলে এই মেথডটা করবে না? সাঁতরা, সোরেন সাঁতরা বলো, কোথায় ইনজুরি থাকলে এটা করবে না? সোরেন সাঁতরা, হ্যাঁ স্যার। কোথায় ইনজুরি থাকলে এই মেথডটা অ্যাপ্লাই করবে না? ঘাড়ে স্যার। ঘাড়ে ইনজুরি থাকলে, ঠিক আছে, ভেরি গুড।
এটা ডিসঅ্যাডভান্টেজ বলো, জসিমউদ্দিন বলো, এটা ডিসঅ্যাডভান্টেজ কি আছে এই মেথডটা? ডিসঅ্যাডভান্টেজ কিছু অনেকক্ষণ আছে ধরে করাটা পসিবল একজনের পক্ষে, একজনের স্যার পক্ষে একজনের অনেকক্ষণ পক্ষে করা করাটা সম্ভব পসিবল নয়। নয়। অ্যাসিস্ট্যান্ট লাগে। ঠিক ঠিক ঠিকই আছে। তাহলে তোমরা বুঝেছো এই মেথডটা। এটা হচ্ছে একটা মেথড যেটা কিনা অ্যাক্টিভ এক্সপাইরেশন ইন, মানে এটা হচ্ছে হোলগার্স নিয়েলসন মেথড। ঠিক আছে, আর্ম লিফট ব্যাক প্রেসার মেথড, হাতটাকে তুলে প্রেসার অ্যাপ্লাই করা হচ্ছে ব্যাক সাইড। নেক্সট যে মেথডটা সেটার নাম হচ্ছে সিলভেস্টার্স মেথড। ঠিক আছে, সিলভেস্টার্স মেথড, এই মেথডের নামটা কি? এটা হচ্ছে সিলভেস্টার্স মেথড। এখানে কি করা হচ্ছে? আর্ম লিফট চেস্ট প্রেসার মেথড। আগেরটা ছিল আর্ম লিফট ব্যাক প্রেসার, আর এখানে দেখো চেস্ট প্রেসার। এটা হচ্ছে হাতটাকে তুলে চেস্টে প্রেসার অ্যাপ্লাই করতে হবে। চেস্ট মানে বুকে। এবার এখানে এটা কিন্তু বুকে প্রেসার অ্যাপ্লাই করতে হবে মানে কি, এটাকে নিশ্চয়ই আমরা উপর হয়ে শুয়ে আর করাতে পারবো না, এটার জন্য চিত হয়ে শুতে হবে। দিস ইজ ইন সুপিন পজিশন। ঠিক আছে, মানে আগের যে মেথড দুটো সেটা ছিল প্রোন পজিশন, এটা হচ্ছে সুপিন পজিশন। এখানে কি করা হচ্ছে না, পিলো ইজ গিভেন বিলো শোল্ডার অ্যান্ড নেক ইজ ফুললি এক্সটেন্ডেড। ঠিক আছে, দেখো এখানে এই যে পেশেন্ট, এই পেশেন্টের এই যে ঘাড়ের নিচে বা কাঁধের নিচে এখানে একটা মানে পিলো দেওয়া হয়েছে, বালিশ দিতে হবে। ঠিক আছে, একটু উঁচু করে ধরতে হবে যাতে উঁচু হয়ে থাকে। এটা চিত হয়ে শুয়ে আছে লোকটা, দেখো, এবং চিত হয়ে শোয়া অবস্থায় এর এর কাঁধের নিচে বালিশ দিতে হয়েছে যাতে একটু উঁচু হয়ে থাকে। নেক্সট হচ্ছে ডক্টর উইল নিল নিয়ার পেশেন্টস হেড ফেসিং টুয়ার্ডস হিম। ডাক্তার বা যে ব্যক্তি এই কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালু করবে তাকে নীল মানে হাঁটু গেড়ে বসতে হবে এর মাথার কাছে, এবং একে ফেস করে বসতে হবে। এর যেদিকে আছে পেশেন্ট যেদিকে আছে সেই দিকে ফেস করে বসতে হবে। তারপরে কি করতে হবে না, হি উইল ক্যাচ পেশেন্টস রিস্ট অ্যান্ড বাই বেন্ডিং ফরওয়ার্ড হি উইল পুল পেশেন্টস আর্মস আপ। দিস উইল কজ এক্সপিরেশন। ঠিক আছে, মানে পেশেন্টের যে কবজি দুটোকে ধরতে হবে এবং তারপরে একটু সামনের দিকে ঝুঁকে পেশেন্টের হাত দুটোকে তুলে ধরতে হবে। মানে দেখো পেশেন্টের যে দুটো কবজিকে ধরে হাতটাকে তুলেছে। ঠিক আছে, এতে কি হবে, এতে তার প্রশ্বাস নিতে সাহায্য হবে। ঠিক আছে, মানে অক্সিজেন ইনহেল করবে, বাতাস থেকে অক্সিজেন ইনহেল করতে পারবে। তারপরে হচ্ছে দেন বেন্ডিং ফরওয়ার্ড হি উইল পুট ডিপ প্রেশার অন দ্য চেস্ট উইথ পেশেন্টস হ্যান্ডস। দিস উইল কজ এক্সপিরেশন। মানে এখানে কি করছে, তাকে এবার আরো ঝুঁকে সে পেশেন্টের যে দুটো হাত সেই দুটো হাতকে একযোগ করে সে চেস্টের ওপরে প্রেসার অ্যাপ্লাই করাচ্ছে। দেখো এই মেথডটা, দুটো পেশেন্টের হাত দুটোকেই জড়ো করে পেশেন্টের বুকের উপরে রেখে প্রেসারটাকে অ্যাপ্লাই করাচ্ছে। এতে কি হবে, এতে হচ্ছে এক্সপিরেশনটা হবে। এতক্ষণ যখন হাতটা তুলে ধরেছিল তখন ইন্সপিরেশন হচ্ছিল, আর যেহেতু চেস্টের উপরে প্রেসার অ্যাপ্লাই করা হবে পেশেন্টের দুটো হাতকে একজোড় করে, তাতে তার এক্সপিরেশন হবে। এবার এখানেও ইন্সপিরেশন শুড লাস্ট ফর 3 সেকেন্ডস অ্যান্ড এক্সপিরেশন ফর 2 সেকেন্ডস। এখানে এক্সপিরেশনটা হচ্ছে 2 সেকেন্ড চলবে, ইন্সপিরেশন তো 3 সেকেন্ড, 1 2 3 এরকম গুনতে হবে, এক্সপিরেশনের জন্য 1 2 গুনতে হবে। এবং মেইন অ্যাডভান্টেজ অফ দিস মেথড ইজ দ্যাট বোথ ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন আর অ্যাক্টিভ, সো গুড ভেন্টিলেশন ইজ অবটেন্ড। এখানেও দেখো মেজর যে অ্যাডভান্টেজটা হচ্ছে এটা কি না, এখানেও কিন্তু ইন্সপিরেশনটাও বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে করাতে হচ্ছে, মানে হাতটাকে যখন তুলে ধরছে তখন বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, মানে অ্যাক্টিভলি করাতে হচ্ছে। এবং এক্সপিরেশনটার জন্য বাইরে থেকে প্রেসার অ্যাপ্লাই করা হচ্ছে, চেস্টে যে প্রেসারটা অ্যাপ্লাই করছে সেটাও অ্যাক্টিভলি করতে হচ্ছে। মানে এখানেও ইন্সপিরেশন এবং এক্সপিরেশন দুটোই অ্যাক্টিভলি হচ্ছে, তার জন্য এখানে ভালো আদান প্রদানটা হচ্ছে। ফুসফুসের সঙ্গে যে বাতাসের যে আদান প্রদান অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, সেই প্রসেসটাকেই বলা হয় ভেন্টিলেশন প্রসিডিওর, এবং এটা খুব ভালো হচ্ছে। এটাও একটা অ্যাডভান্টেজ। ঠিক আছে, এরকম ভাবে হাত তুলে ধরা দিয়ে ইন্সপিরেশন এবং তারপরে প্রেসার অ্যাপ্লাই করলে এক্সপিরেশন, ইন্সপিরেশন এক্সপিরেশন, এই প্রসেস চলতে থাকে। এবার এখানে ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজেস আর অ্যাজ পেশেন্ট ইজ ইন সুপিন পজিশন দেয়ার ইজ নো ড্রেনেজ অফ ওয়াটার ফ্রম দ্য লাংস, সো দিস মেথড শুড নট বি ইউজড ইন কেস অফ ড্রাউনিং। ঠিক আছে, যখন মানে জলে ডুবে যাওয়া পেশেন্ট আসছে তাদের তো ভেতরে জল জমে থাকছে, শরীরের ভেতরে মানে বুকে অথবা পেটে জল থাকছে, এবং সেটা মানে ড্রেন আউট করাটা খুব জরুরি, তো সেটা কিন্তু এখানে হচ্ছে না।
যেহেতু এটা চিত হয়ে শুয়ে আছে, এখানে কিন্তু জল বেরিয়ে যাবে না। তার জন্য এই মেথডটা ডুবে যাওয়া পেশেন্টদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। কিন্তু আমাদের যেটা মেন আলোচ্য এখানে ইলেকট্রিক্যাল শকের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তির এরকম শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়, তার জন্য এটা করা যেতেই পারে, সিলভেস্টার্স মেথড করা যেতেই পারে। অ্যান্ড দিস ইজ অলসো a tiring method, so assistance is needed। এখানেও দেখো হাতটাকে তুলে ধরা, আবার প্রেসার অ্যাপ্লাই করানো, মানে সবসময় কাজ করতে হচ্ছে। তো এটাও একটা টায়ারিং, মানে মানে ক্লান্তিকর একটা প্রসেস। তো যে কারণে এটাতেও অ্যাসিস্ট্যান্সের দরকার আছে। এবং ইফ দেয়ার ইজ এ রিব ফ্র্যাকচার অর থোরাক্স, দেন দিস মেথড ক্যানট বি ইউজড। মানে যদি পাঁজরে কোথাও ফ্র্যাকচার থাকে বা বুকে যদি কোনো চোট থাকে, তখন কিন্তু এই মেথডটা অ্যাপ্লাই করা যাবে না, যেহেতু ওখানে সরাসরি প্রেসার অ্যাপ্লাই করা হচ্ছে। তো ওখানে ইনজুরি থাকলে, পাঁজরে ইনজুরি থাকলে, তখন কিন্তু এই মেথডটা মোটেই অ্যাপ্লাই করা যাবে না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ অফ দিস সিলভেস্টার্স মেথড। ঠিক আছে, এটা হলো সিলভেস্টার্স মেথড। নেক্সট আরেকটা মেথড আছে, এটা হচ্ছে মাউথ টু মাউথ রেসপিরেশন। ঠিক আছে, মাউথ টু মাউথ রেসপিরেশন, ইট ইজ দ্য বেস্ট মেথড ফর আর্টিফিশিয়াল রেসপিরেশন। এটা হচ্ছে সব থেকে ভালো মেথড। আর্টিফিশিয়াল রেসপিরেশন চালু করবার জন্য সব থেকে ভালো মেথড হচ্ছে এটাই। এখানে কি হচ্ছে, এটাও কিন্তু সুপিন পজিশনেই করতে হবে। ঠিক আছে, মানে এটাও কিন্তু ঠিক হয়ে শুয়েই করাতে হবে। এখানে কি করতে দেখো, ডক্টর নিলস নিয়ার পেশেন্টস নেক ফেসিং টুয়ার্ডস হিম। ডক্টরকে প্রথমে পেশেন্টের যে গলার কাছে নীল ডাউন করে বসতে হবে, মানে হাঁটু গেড়ে বসতে হবে। এবং দেন দ্য পিলো ইজ গিভেন বিলো শোল্ডার সো অ্যাজ টু এক্সটেন্ড দ্য নেক ফুললি, মানে সো অ্যাজ টু এক্সটেন্ড দ্য নেক ফুললি, মানে যাতে অনেক নিচু যদি থাকতো তাহলে নাগাল পাওয়া মুশকিল হতো, অনেক বেশি ঝুঁকতে হতো। কিন্তু এক্ষেত্রে মানে একটু কাঁধটাকে বা গলাটাকে একটু উঁচু করবার জন্য একটা বালিশ দেওয়া থাকে। ঠিক আছে, দেখো এখানে ওই ব্যক্তি তার কাঁধের তলায় বালিশ দেওয়া হয়েছে এবং সে চিত হয়ে শুয়ে আছে, এবং ডক্টরকে হাঁটু গেড়ে বসতে হয়েছে তার গলার কাছে। ঠিক আছে, তারপরের প্রসিডিওরটা বলি। and with left hand patient's nostrils are closed। ঠিক আছে, নাকের যে নস্ট্রিলস গুলো আছে সেগুলোকে ক্লোজ করতে হবে বাঁ হাত দিয়ে। বাঁ হাত দিয়ে দেখো নাক দুটোকে চেপে ধরে আছে, নাকটাকে বাঁ হাত দিয়ে প্রথমে নাকটাকে চেপে ধরতে হবে। ডক্টর অথবা যে ব্যক্তি কৃত্রিমভাবে এই শ্বাস প্রশ্বাস চালু করবে, তাকে প্রথমে চিত হয়ে একে শোয়াতে হবে এবং তারপরে হাঁটু গেড়ে বসতে হবে, নাকের বাঁ হাত দিয়ে নাকের ফুটো দুটোকে ধরতে, মানে চেপে থাকতে হবে। নেক্সট কি হচ্ছে, টিস্যু পেপার অর হ্যান্ড কারচিফ ইজ পুট অন দ্য পেশেন্টস মাউথ। এটা কোনো টিস্যু পেপার অথবা রুমাল, সেটাকে পেশেন্টের মাউথের উপরে রাখতে হবে, মুখের উপরে এরকম একটা রুমাল রেখেছে বা টিস্যু পেপার রেখেছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডক্টর উইল ব্লো এক্সপায়ার্ড এয়ার ইন পেশেন্টস মাউথ, দিস উইল কজ ইন্সপিরেশন। মানে যে ডক্টর অথবা যে ব্যক্তি এই কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালু করাবে, তাকে ব্লো করতে হবে, মানে সে ফু দেবে আর কি, মুখে ফু দেবে। এর সে ফু দিচ্ছে মানে কি, নিজের ডক্টর যে আছে সে ফু দিচ্ছে, মানে হচ্ছে তার শরীর থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা বেরোচ্ছে বা এক্সপায়ারেশন যেটা হচ্ছে, সেই এক্সপায়ার্ড এয়ারটা সে বার করে দিচ্ছে। বার করে কোথায় প্রবেশ করাচ্ছে, এই রুমাল অথবা যে টিস্যু পেপার তার ভায়া হয়ে এই যে ব্যক্তি যে অসুস্থ হয়ে পড়েছে তার মুখে সেটাকে পাঠানো হচ্ছে। ঠিক আছে, তার ফলে কি হবে, এই ব্যক্তির ইন্সপিরেশন হবে, মানে সে প্রশ্বাস নিতে পারবে। মানে কৃত্রিমভাবে তো পাঠানোই হচ্ছে, তার ফলে সে প্রশ্বাস নিতে পারলো। অ্যান্ড বাই টেকিং দ্য মাউথ অ্যাওয়ে দ্য এক্সপায়ারেশন অকার্স প্যাসিভলি, মানে তারপরে মুখে ব্লো করলো, এক্সপায়ার্ড এয়ারটাকে ব্লো করে নিজে সরে গেল, মানে মুখটাকে সরিয়ে নিল। মানে একটাই দেখানো হয়েছে, মানে এইরকম অ্যাপ্লাই করে তারপরে মুখটাকে সরিয়ে নিতে হবে। ঠিক আছে, মুখটাকে সরিয়ে নিতে হবে। তার ফলে কি হবে, তার ফলে যে এক্সপায়ারেশনটা হবে, কার এক্সপায়ারেশন, মানে পেশেন্টের শরীরে এ ফু দিয়ে মানে প্রথমে ইন্সপায়ারেশন ঘটালো, এবং এক্সপায়ারেশন যেটা হবে সেটা কিন্তু নিজের থেকে করতে হবে পেশেন্টকে। এটার জন্য কিন্তু কোনো অ্যাসিস্ট্যান্স নেই, মানে সেটা কিন্তু নিজের থেকেই হবে। ঠিক আছে, expiration occurs passively, and disadvantage of this method are giving expired air which contains CO2, which stimulate patient's respiratory center. Good ventilation is obtained. এখানে হচ্ছে কি, মানে পেশেন্টের মুখে যেটা ঢোকানো হচ্ছে সেটা কি এয়ার, সেটা হচ্ছে এক্সপায়ার্ড এয়ার। কার এক্সপায়ার্ড এয়ার, যে ডক্টর অথবা যে ব্যক্তি
কৃত্রিম এই শ্বাস প্রশ্বাসটাকে চালু করাচ্ছে সে যেটা এক্সপায়ার করছে, অর্থাৎ যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে এয়ারটা এক্সপায়ার করছে সেটাই তো এর মুখে ঢোকানো হচ্ছে। এবার এই এক্সপায়ার যেটা যার মধ্যে প্রচুর কার্বন ডাইঅক্সাইড আছে, নিঃশ্বাসের মধ্যে তো কার্বন ডাইঅক্সাইড থাকে, সেটা কি করছে না পেশেন্টের যে রেসপিরেটরি সেন্টার গুলো আছে শরীরের ভেতরে যেখান থেকে শ্বাস প্রশ্বাসের কাজগুলো হয় সেখানে কার্বন ডাইঅক্সাইড গেলে সেটা স্টিমুলেটেড হয়, মানে সেগুলো জেগে ওঠে, মানে যেহেতু ঘুমিয়ে গিয়েছিল সেগুলো আবার যেন জেগে ওঠে, ঠিক আছে, স্টিমুলেট করে তাকে, এবং তার ফলে শ্বাস প্রশ্বাসটা স্টার্ট হয় ইজিলি, মানে ভেন্টিলেশনটা ভালো হয় এবং তার ফলে মানে শ্বাস প্রশ্বাস এটা আবার এই চালু হতে থাকে আস্তে আস্তে। ইন্সপিরেশন, করোনার সময় কি হবে এটা? হ্যাঁ করোনার সময় এটা কি হবে? করোনার সময় তো এটা অ্যাপ্লাই করা যাবে না, এটা ঠিক, এখন এটা অ্যাপ্লাই করা মুশকিল আছে, তবে সবাই যদি নেগেটিভ থাকে তাহলে করা যেতে পারে, ঠিক আছে, মানে সব নেগেটিভ রিপোর্ট থাকলে হয়তো তখন করতে হবে, জীবন মানে লাইফ তো সেভ করা যাবে না, না হলে আগে তো জীবন বাঁচাতে হবে, না হলে তো শ্বাস প্রশ্বাস বন্ধ হলে তো এমনিই মারা যাবে, ঠিক আছে। তো এই মেথডটা এরকম আছে। এখানে বলছে ইন্সপিরেশন ইজ অ্যাক্টিভ। ইন্সপিরেশন যেটা হচ্ছে, দেখো প্রশ্বাস যেটা নিচ্ছে সেটা কিন্তু অ্যাক্টিভলি নিচ্ছে, মানে আমরা যে ডাক্তার সে কিন্তু ফু দিয়ে বা সে কৃত্রিম ভাবে যেটা এক্সপায়ার করছে সেটাকে ওর মুখে প্রবেশ করাচ্ছে, মানে ইন্সপিরেশনটা পেশেন্টের ক্ষেত্রে অ্যাক্টিভলি হচ্ছে, বাট এক্সপাইরেশনটা হচ্ছে প্যাসিভ। এক্সপিরেশনের জন্য কিন্তু কোনো অ্যাসিস্ট্যান্স নেই, এক্সপিরেশনটা নিজেকেই করতে হবে, এটা কিন্তু একটা প্যাসিভ, যদিও এটা সাইকোলজিক মানে সরি ফিজিওলজিক্যাল, মানে ফিজিওলজিক্যাল বলতে গেলে শারীরবৃত্তীয় যে নর্মাল প্রক্রিয়া সেই অনুযায়ী এটা খুব একটা আনফিজিওলজিক্যাল বলা যাবে না। মানে প্রথম যে মেথডটা ছিল একদম ফার্স্ট মেথডটা, এটা স্ক্যাফার্স প্রোন মেথড, সেখানে কি হচ্ছিল, এখানে হচ্ছিল এইটা দেখো, সেখানে আমরা এক্সপিরেশনটা অ্যাক্টিভলি করাচ্ছিলাম কিন্তু ইন্সপিরেশনটা প্যাসিভলি হচ্ছিল, সেটা কি ছিল আনফিজিওলজিক্যাল, এটা একদমই শরীরের সঙ্গে মানে যুক্তিযুক্ত নয়। কিন্তু এখানে যেটা হচ্ছে, এখানে প্রশ্বাস যেটা নিচ্ছে সেটা অ্যাক্টিভলি নিচ্ছে, কিন্তু এক্সপিরেশন যেটা হচ্ছে সেটা প্যাসিভলি হচ্ছে, তবুও চলতে পারে, মানে খুব একটা ভালো বলা চলে না, মানে আগের মাঝের যে দুটো মেথড সেক্ষেত্রে দুটোই অ্যাক্টিভলি হচ্ছিল, কিন্তু এক্ষেত্রে এটা একটা ব্যাপার যে ইন্সপিরেশনটা অ্যাক্টিভ, এক্সপিরেশনটা হচ্ছে প্যাসিভ। বাট ইট ইজ দ্য বেস্ট মেথড ফর আর্টিফিশিয়াল রেসপিরেশন ফর নিউবর্ন বেবিজ, ঠিক আছে, হ্যাঁ নিউবর্ন বেবিজের ক্ষেত্রে ঠিক আছে, এটা মানে বেস্ট মেথড, কিন্তু এটা তোমার যে ইলেকট্রিক্যাল শকের যারা পেশেন্ট সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু এই মেথডটা অ্যাপ্লিকেবল হবে। অ্যান্ড অনলি ডিসঅ্যাডভান্টেজ অফ দিস মেথড অ্যাজ দিস ইজ ইন সুপিন পজিশন, মানে এটা যেহেতু চিত হয়ে শুয়ে করতে হয়, ওয়াটার ফ্রম দ্য অ্যাবডোমেন if it is not drained may regurgitate back into the lungs and then may lead to respiratory infection, মানে যেটা জলে ডুবে যাওয়া পেশেন্টদের ক্ষেত্রে বিশেষত, যেগুলো পেটের মধ্যে যে জলটা আছে সেটাকে যদি ড্রেন আউট তো হচ্ছে না, যখন উপর হয়ে শুয়ে চাপ দিচ্ছিল তখন ড্রেন আউট হচ্ছিল জলটা, কিন্তু এটা তো চিত হয়ে শুয়ে, তার মানে এখানে বুকের বা পেটের মধ্যে থাকা জলটা কিন্তু বার হচ্ছে না, যার ফলে সেটা লাংসে চলে গিয়ে ইনফেকশন করতে পারে, রেসপিরেটরি ইনফেকশনটা করতে পারে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। তো এই মেথডগুলো তোমরা দেখলে বিভিন্ন মেথড, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল রেসপিরেশনের জন্য যে মেথডসগুলো অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে, আর্টিফিশিয়াল রেসপিরেশনের যে বিভিন্ন মেথড অ্যাপ্লাই করা হয়। নয়ন রঞ্জন দাস, নয়ন রঞ্জন দাস, হ্যাঁ স্যার বলুন। বলছি তুমি বলো মানে মেথডগুলোর নাম বলতে পারবে, কি কি মেথড করা হলো? চারটে মেথড বললাম, বলো। একটা হচ্ছে ফোন ফোন প্রেসার, রোমন প্রেসার, একটা হচ্ছে হল স্ক্যাফার্স মেথড, হ্যাঁ, আরেকটা হলকার হ্যাঁ? নেলসন, হলকার নেলসন, হোলগার্স মেথড, হ্যাঁ হোলগার্স মেথডে কি করা হচ্ছে, আর্ম লিফট, আর্মটাকে তোলা হচ্ছে না, হাতটাকে তোলা হচ্ছে, আর প্রেসারটা কোথায় দিচ্ছে, প্রেসারটা কোথায় দিচ্ছে, সামনের দিকে না পিছনের দিকে, কোথায়, ব্যাক প্রেসার, ব্যাক প্রেসার, ব্যাক প্রেসার, পিছের নয়, ঠিক কোথায় দিচ্ছিল, হ্যাঁ পিঠেই দিচ্ছিল, মানে কাঁধের ওই জায়গাটায়, কাঁধের তলায় স্ক্যাপুল, হ্যাঁ। আর তারপরে বলো আরেকটা মেথড কি ছিল, আরেকটা মেথড কি ছিল, আপনি বলেন এটা মাউথ টু মাউথ, মাউথ টু মাউথ, আরেকটা আর সেল সিলভেস্টার্স মেথড, সেটা কি ছিল, আর্ম লিফট, আর্ম লিফট, প্রেসারটা কোথায় দিচ্ছিল, চেস্ট প্রেসার, আর্ম লিফট চেস্ট প্রেসার, ঠিক আছে, আর্ম লিফট চেস্ট প্রেসার। আচ্ছা দীপ হালদার, দীপ হালদার, হ্যাঁ স্যার বলুন স্যার।
তুমি বলো কোন দুটোকে তোমার ইয়েতে করতে হবে, মানে প্রোন পজিশনে কোনটা হবে আর সুপিন পজিশনে কোন দুটোকে করতে হবে। সুপিন পজিশনে কোন দুটো হবে, মানে উপর হয়ে শুয়ে কোন দুটো আর চিত হয়ে শুয়ে কোন দুটো, বলতে পারবে? দীপঙ্কর, দীপঙ্কর বলো, উপর হয়ে শুয়ে বলতে পারবে না? কেউ বলতে পারে উপর হয়ে শুয়ে কোনটা আর চিত হয়ে শুয়ে কোন দুটো? বলবো বলো। স্যার স্ট্যাপার ওইটা প্রথমটা, আর হল গার্ড নেলসন মানে যেটা ওই ঘাড়ে ঘাড়ে ইয়ে দিতে হবে, ওই ঘাড়ে চাপ দিতে হবে, আর প্রথমে যেটা ওই কোমরে চাপ দিতে হবে, ওই দুটো। হুম, ঠিক। আর তোমার ওই যে তোমার যেটা আর্ম লিফট অ্যান্ড চেস্ট প্রেসার যেটা, সেটা মানে যেটা তোমার সিলভেস্টার্স মেথড, ওটা কখন অ্যাপ্লাই করা যাবে না, কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না বলো? কোথায় ইনজুরি থাকলে করতে পারবে না? পাঁজরে। পাঁজরে, রিবসে। রিবসে যদি কোনো ইনজুরি থাকে, বুকে যদি কোনো ইনজুরি থাকে, তখন কিন্তু ওটা অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে? সব থেকে বেস্ট মেথড যেটা হচ্ছে, কিন্তু তাদের মধ্যে সব থেকে ভালো কিন্তু আর্টিফিশিয়াল যেটা মাউথ টু মাউথ, এটাই কিন্তু জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে করা হয়। ঠিক আছে? তবে ডিসঅ্যাডভান্টেজ কিছু কিছু তো দেখলে, বিশেষত জলে ডুবে যাওয়া রোগীদের ক্ষেত্রে এগুলো ডিসঅ্যাডভান্টেজ গুলো, ইলেকট্রিক্যাল শকের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ গুলোর খুব একটা ভিত্তি নেই। এবার হচ্ছে এই আর্টিফিশিয়াল যে রেসপিরেশন, এটা হচ্ছে স্টার্টেড অ্যাট দ্য সাইট অফ অ্যাক্সিডেন্ট অ্যান্ড কন্টিনিউড টিল পেশেন্ট ইজ শিফটেড টু হসপিটাল। দেখো, আর্টিফিশিয়াল রেসপিরেশনটা কখন চালু করতে হবে? যে স্থানে অ্যাক্সিডেন্টটি ঘটবে সেখানেই কিন্তু চালু করতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত পেশেন্টকে হসপিটালে শিফট করা যাচ্ছে ততক্ষণ চালিয়ে যেতে হবে। তাহলে এখানে যে এত ডক্টরের কথা বলা হলো, বুঝতেই পারছো এই ডক্টরগুলো কিন্তু সাইটে যেখানে অ্যাক্সিডেন্ট যদি হয় সেখানে তো ডক্টর পাওয়া যাবে না, তাহলে রেসপিরেশন গুলো কাকে চালু করতে হবে? যে ব্যক্তি আশেপাশে থাকবে তাদেরকেই কৃত্রিম শ্বাস প্রশ্বাসের পদ্ধতিগুলো চালু করতে হবে। ঠিক আছে? সুতরাং এগুলো সবাইকেই জেনে রাখতে হবে। এবং ইফ দ্য পেশেন্ট স্টার্টস ব্রিদিং অফ হিজ ওন, অ্যাক্ট অফ রেসপিরেশন ইজ সিঙ্ক্রোনাইজড উইথ দ্য পেশেন্টস অ্যাক্ট অফ রেসপিরেশন। মানে যখন দেখা যাবে যে সে নিজের থেকেই এবার শ্বাস প্রশ্বাসটা তার চালু হয়ে গেছে, মানে কিছুক্ষণ তো বন্ধ হয়ে গিয়েছিল বলে কৃত্রিম শ্বাস প্রশ্বাস করতে হচ্ছিল, এবার যখন দেখবে চালু হয়ে গেছে তখন এটা বন্ধ করে দেওয়া যেতে পারে, তখন তার মানে সিঙ্ক্রোনাইজড হয়ে গেছে ব্যাপারটা, পেশেন্টস অ্যাক্টস অফ নর্মাল রেসপিরেশন সেটা স্টার্ট হয়ে গেছে, তখন এটা বন্ধ করে দেওয়া যেতে পারে। তো এই হয়ে গেল আমাদের ইলেকট্রিক্যাল শক, এবং ইলেকট্রিক্যাল শকের ক্ষেত্রে কি কি প্রসেস আমাদেরকে ফলো করতে হবে, এবং তারপরে হচ্ছে যে কৃত্রিম যে শ্বাস প্রশ্বাস বা আর্টিফিশিয়াল রেসপিরেশন, তার বিভিন্ন মেথড, আমরা 4টে মেথড দেখলাম, 4টে মেথড জেনে রাখা হলো। ঠিক আছে? এর মধ্যে কি কারো কোনো ডাউট আছে? এই 4টে মেথড বা এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কোনো ডাউট তোমাদের আছে কারো? না স্যার। ঠিক আছে, তাহলে আমি এবার নেক্সট আমাদের যে টপিক সেখানে আমি চলে যাচ্ছি। নেক্সট টপিকটাই বলা হবে ইলেকট্রিক্যাল ফায়ার সম্পর্কে। ঠিক আছে? ইলেকট্রিক্যাল ফায়ার সম্পর্কে। ইলেকট্রিক্যাল ফায়ার সম্পর্কে বলার আগে প্রথমত আমরা দেখব যে কেমিস্ট্রি অফ ফায়ার। ঠিক আছে? ফায়ারের মধ্যে কি থাকে, যে আগুনটা জ্বলবেটা কেন? ফায়ার বার্নস বিকজ দেয়ার আর 3 এলিমেন্টস প্রেজেন্ট। 3টে জিনিসের সংমিশ্রণে ফায়ার তৈরি হয়। ঠিক আছে? প্রথমত ফুয়েল, নেক্সট হচ্ছে হিট, অ্যান্ড হচ্ছে অক্সিজেন। ঠিক আছে? এই 3টে জিনিস যদি এক জায়গায় হয় তখনই কিন্তু ফায়ার তৈরি হয়। আগুনের এটাই কেমিস্ট্রি। এবার আগুন যদি নেভাতে হয় তাহলে কি করতে হবে? 3টে একসঙ্গে না থাকলে কিন্তু হবে না, যে কোনো একটাকেও যদি সরিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু ফায়ার কিন্তু সাস্টেন করতে পারবে, আগুন কিন্তু জ্বলবে না, আগুন নিভে যাবে। তাহলে যে কোনো একটাকে কাট অফ করতে হবে, এইভাবে আমরা আগুনকে নেভাতে পারি। এবার ইলেকট্রিক্যাল যে ব্যাপার, ইলেকট্রিক্যাল সার্কিটে যদি শর্ট সার্কিট হয় মনে করো, সেখান থেকে তো স্পার্কিং হবে, এবং সেটা যদি কোনো ফ্লেমেবল যদি কোনো সাবস্টেন্স আশেপাশে কোনো থাকে, তার সংস্পর্শে চলে এলে সেখানে একটা ফায়ার তৈরি হয়ে যাবে। এবার সেই ফায়ার থেকে তো বিশাল অ্যাক্সিডেন্ট হতে পারে, বা প্রচুর হিউম্যান লাইফ লসও হতে পারে, অথবা বিভিন্ন ইকুইপমেন্টও ড্যামেজড হতে পারে, এবং এনভায়রনমেন্টেরও প্রচুর ক্ষতি হতে পারে। সুতরাং ফায়ারকে নেভানোর টেকনিকগুলো জানতে হবে আমাদেরকে। ঠিক আছে? তো দেখো, ফায়ার প্রিভেনশন প্র্যাকটিসেস, কি কি প্র্যাকটিসগুলো জারি রাখা জরুরি আছে ফায়ারকে প্রিভেন্ট করবার জন্য। না, কিপ প্যাসেজ ওয়েজ অ্যান্ড এক্সিটস ক্লিয়ার। ঠিক আছে? কোনো জায়গায় যে ওয়ার্ক প্লেসেই কোনো ইলেকট্রিক্যাল ইনস্টলেশন আছে সেখানে
যেন সবাই ঠিকমতো করে যাতায়াত করতে পারে। পাসেজ যে রাস্তাটা, পাসেজ মানে কি, যে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারে, সেই রাস্তাটা যেন ক্লিয়ার থাকে। বা এক্সিটের যে রুটগুলো, এক্সিট ডোর, বিভিন্ন বিল্ডিং এ তোমরা দেখবে এক্সিট ডোর বিভিন্ন থাকে, ইমার্জেন্সি এক্সিট থাকে, এরকম যে ডোরস গুলো আছে এক্সিট ডোর, সেগুলো যেন ক্লিয়ার থাকে, মানে ঢোকা বেরোনোর রাস্তা যেন পরিষ্কার এবং ক্লিয়ার থাকে। তাহলে সুবিধাটা কি, যদি আগুন লেগে যায় তাহলে ইজিলি এক্সিট করা যাবে, এটাই সুবিধা। এনশিওর, 2 নম্বর পয়েন্ট হচ্ছে এনশিওর ফায়ার এক্সটিংগুইজার্স অ্যান্ড ফায়ার অ্যালার্ম পুল স্টেশনস আর অ্যাক্সেসিবল অ্যাট অল টাইমস। ঠিক আছে, অল টাইমস যেন ফায়ার এক্সটিংগুইজার যেগুলো হয়, মানে যার মাধ্যমে, যে যন্ত্রের মাধ্যমে আগুনকে নেভানো যায়, তাকেই বলা হয় ফায়ার এক্সটিংগুইজার। এবার এই ফায়ার এক্সটিংগুইজার সমস্ত ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের থাকা উচিত। বিভিন্ন ইলেকট্রিক্যাল স্টেশন, সাবস্টেশন বা ইলেকট্রিক্যাল ইনস্টলেশন যেখানেই আছে সেখানে কিন্তু অবশ্যই ফায়ার এক্সটিংগুইজার থাকবে এবং ফায়ার অ্যালার্মেরও সিস্টেম থাকবে, যে ফায়ার অ্যালার্মটাকে টেনে ধরলে বা পুল করলে একটা সমস্ত জায়গায় সংকেত চলে যাবে যে আগুন এখানে লেগেছে, এবং সেই সংকেতের মাধ্যমে দমকলের কাছে খবর পৌঁছে যাবে। ঠিক আছে, মানে যেটা ফায়ার স্টেশন যারা আছে, মানে ফায়ার স্টেশনের যে সমস্ত ব্যক্তি, তাদের কাছে খবর পৌঁছে যাবে। ঠিক আছে, ফায়ার ফাইটিং যারা করে তাদের কাছে খবর চলে যাবে। সুতরাং এই যে জায়গাগুলো, মানে যেখানে এই ফায়ার অ্যালার্মটা পুল করার যে জায়গাটা, অথবা যে ফায়ার এক্সটিংগুইজার গুলো যে জায়গায় রাখা আছে সেই জায়গাটা, সেগুলো যেন ইজিলি অ্যাক্সেসেবল থাকে। এমন না হয় সেখানে যেতেই পারবো না, আগুন লেগে যাবে অথচ সেই জায়গায় যাওয়াই গেল না, হয়তো ফায়ার এক্সটিংগুইজারটাকে আনাই গেল না, ফায়ার অ্যালার্মটাকে পুল করার মতোই প্রভিশন থাকলো না, এমন একটা দুর্গম জায়গাতে ওগুলো রাখা আছে, তো সেটা জাস্টিফাইড নয়। তাহলে ফায়ারটাকে ঠিক মতো করে প্রিভেন্ট করতে গেলে এই ফায়ার এক্সটিংগুইজার অথবা ফায়ার অ্যালার্ম সিস্টেম এগুলোকে একদম অ্যাক্সেসেবল থাকতে হবে, যে কোনো ব্যক্তি যেন সহজেই গিয়ে ওগুলোকে অ্যাক্সেস করতে পারে। নেক্সট হচ্ছে প্লেস ট্র্যাশ ইন প্রপার রিসেপ্টেবলস। ঠিক আছে, মানে যে সমস্ত নোংরা আবর্জনা সেগুলোকে ঠিকঠাক জায়গাতে মানে ফেলতে হবে। আবর্জনা এগুলোকে, জঞ্জাল, সেই সমস্ত জিনিসকে স্টক করে রাখা যাবে না, যে ঠিকঠাক জায়গাতে ওগুলোকে জমা করে দিতে হবে। নেক্সট হচ্ছে এনশিওর দ্যাট ফায়ার ডোরস আর নট ব্লকড। ঠিক আছে, মানে আগুন লেগে গেলে যে ইমার্জেন্সি এক্সিট যে রুট থাকে, আগুন লাগলে কোথা দিয়ে এক্সিট করবে, ইমার্জেন্সি এক্সিট, সেই ডোরগুলো যেন কোনোভাবেই ব্লকড না থাকে। ঠিক আছে, সেগুলো যেন অ্যাক্সেসেবল থাকে, ওয়েল অ্যাক্সেসেবল থাকে। এই প্র্যাকটিসগুলো মাথায় রাখতে হবে। সুতরাং মানে ওই স্টেশনে বা ওই ইনস্টলেশন যেখানে আছে, সেই ইন্ডাস্ট্রি বা প্ল্যান্ট বা ওয়ার্কশপ যাই হোক, সেখানে ঢোকা বেরোনোর রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ফায়ার অ্যালার্ম, ফায়ার এক্সটিংগুইজার ইজিলি অ্যাক্সেসেবল থাকবে, নোংরা আবর্জনাকে সবসময় এক জায়গায় জমা হতে দেওয়া যাবে না, যে নির্দিষ্ট জায়গায় সেখানে ফেলতে হবে, এবং দেখতে হবে যেন ফায়ার এক্সিট যে রুটসগুলো সেগুলো যেন কোনোভাবেই ব্লক না থাকে, সেগুলো যেন ওয়েল অ্যাক্সেসেবল থাকে। তো তোমরা যখন কোনো জায়গায় কাজ করবে, সেখানে তোমরা যদি সুপারভাইজার হও, এগুলো তোমাদেরকে দেখতে হবে। এগুলো তো ফায়ার তো আর বলে লাগবে না, সেগুলো যে কোনো সময় লেগে যেতে পারে। সুতরাং এগুলো রেগুলারলি মনিটর করতে হবে। যেখানে কাজ করবে সেখানে কিন্তু রেগুলার, এটা কিন্তু একটা খুব কমন প্র্যাকটিস, যে ফায়ার লেগে গেলে কি করবে, কোথা দিয়ে বেরোবে, সেগুলো সব জেনে রাখবে। ঠিক আছে, সমস্ত প্ল্যান যেগুলো অলরেডি ইনস্টলড হয়ে আছে, সেখানে তো অলরেডি যারা প্ল্যানিং এর সময় এগুলো তো করাই হয়েছে, এবার নতুন যারা সেখানে জয়েন করলো, তারা হয়তো ঢুকে ঢুকে সেগুলো জানতে পারে না, যে কোথা দিয়ে ইমার্জেন্সি এক্সিট কোথায় আছে, কোথায় ফায়ার এক্সটিংগুইজারটা রাখা থাকে, ফায়ার অ্যালার্মের ব্যাপারটা কোথায় আছে। কিন্তু তোমরা যখন অ্যাজ এ সুপারভাইজার কোথাও থাকবে, অ্যাজ এ জয়েন করবে নতুন, ঠিক আছে, অনেকদিন থাকলে তো জেনেই যাবে, কিন্তু নতুন জয়েন করবার সময় কিন্তু এগুলো প্রথমেই তোমাদেরকে জেনে রাখতে হবে। ঠিক আছে, এবং তারপরে তোমাদের দায়িত্ব হবে, যদি কোনো ওয়ার্কম্যান যারা তোমাদের আন্ডারে কাজ করবে, তারা যদি না জেনে থাকে, তাদেরকেও এই ব্যাপারগুলোতে সচেতন করে তুলতে হবে। ঠিক আছে, তো এই প্র্যাকটিসগুলো করতে হবে, খুব ইম্পর্টেন্ট এই প্র্যাকটিস। নেক্সট হচ্ছে যে প্ল্যান ফর ফায়ার ইমার্জেন্সিস। প্ল্যান কি কি করবে না, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ফায়ার ইভাকুয়েশন প্ল্যান ফর ইয়োর এরিয়া। ঠিক আছে, তো প্রথমে যখন এই প্ল্যান্ট ইনস্টলড হয়, বা কোনো নতুন প্ল্যান্ট যখন বসে বা নতুন ইনস্টলেশন হয়, সেখানে কিন্তু ফায়ার ইভাকুয়েশন, মানে কোনো জায়গায় আগুন লাগলে কোথা দিয়ে বেরোতে হবে, তার একটা প্রপার প্ল্যানিং কিন্তু বানিয়ে দেওয়া থাকে। ঠিক আছে, সেফটি অফিসার সেগুলো মনিটর করে, এবং এগুলো কিন্তু প্রপার প্ল্যানিং ছাড়া কোনো প্ল্যান্ট মানে চার্জিং এর এই পায় না, মানে অ্যাপ্রুভালই পায় না। ঠিক আছে, যখনই কোনো নতুন প্ল্যান্ট চালু হবে, তার যে অ্যাপ্রুভাল পেতে গেলে কিন্তু এই ফায়ার ইভাকুয়েশন প্ল্যানটা তাদেরকে
স্যাংশন করাতে হবে, প্রপার অথরিটি আছে তাদের কাছ দিয়ে এটাকে স্যাংশন না থাকলে কিন্তু কোনো প্ল্যান চার্জই হতে দেবে না। সুতরাং এই যে প্ল্যানিং গুলো, ইভাকুয়েশন প্ল্যান, যে আগুন লাগলে কোথা দিয়ে বেরোতে হবে, কি করতে হবে, সমস্ত প্ল্যানিং করে লেখা আছে, এটা ডকুমেন্ট থাকবে, সেই ডকুমেন্টগুলোকে পড়ে বুঝতে হবে। নেক্সট হচ্ছে নো দ্য লোকেশন অফ অ্যাটলিস্ট 2 ইমার্জেন্সি এক্সিটস, অন্তত দুখানা জেনে রাখতে হবে ইমার্জেন্সি এক্সিট, যে আগুন লাগলে কোথা দিয়ে বেরোবো এরকম এক্সিট অন্তত দুখানা জেনে থাকতে হবে, ঠিক আছে? আরো বেশি থাকলে ভালো, কিন্তু অন্তত পক্ষে দুখানা, যে একটা দিয়ে যদি নাও বেরোনো যায় অন্যটা যেন সে সময় কাজ করে, এরকম অন্তত দুখানা ইমার্জেন্সি এক্সিটের কথা জেনে থাকতে হবে। অ্যান্ড নো দ্য লোকেশন অফ ফায়ার অ্যালার্ম, পুল স্টেশনস অ্যান্ড ফায়ার এক্সটিংগুইজার্স, এটা হচ্ছে যে কোথায় ফায়ার অ্যালার্ম আছে, কোথায় ফায়ার এক্সটিংগুইজার রাখা আছে, কোথায় স্যান্ড বাকেট রাখা আছে, এই সমস্ত কিছু কিন্তু প্রপারলি জেনে থাকতে হবে। শুধু জানলে হবে না, নিজে জানলেও হবে না, সমস্ত এমপ্লয়ি যারা তোমাদের আন্ডারে কাজ করবে তাদেরকেও জানিয়ে রাখতে হবে, যাতে সবাই বিপদের সময় কাজটা ঠিকমতো মানে বাঁচতে পারে, ঠিক আছে? বিপদ যদি আসে, এরকম ফায়ার যদি লেগে যায়, সেক্ষেত্রে কিভাবে উদ্ধার করা যেতে পারে সেই ব্যাপারটা সবাইকে জেনে থাকতে হবে। আর নেক্সট হচ্ছে টেক পার্ট ইন ফায়ার ড্রিলস। টেক পার্ট ইন ফায়ার ড্রিলস মানে ধরো আগুন লেগে গেছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে হঠাৎ করে, মানে এটা একটা মক ড্রিল বলা যেতে পারে, ঠিক আছে? মক ড্রিল মানে হচ্ছে হঠাৎ হয়তো লেগে গেছে আগুন, তাহলে সেই পরিস্থিতিতে কি করবে সেটা একটা টেস্ট করে নেওয়া, সিচুয়েশন ক্রিয়েট করা যে হয়তো ফায়ার লেগে গেছে, এখন সবাই ইয়ে করো, মানে কি করতে হবে সেগুলো করো, এইটাই হচ্ছে মক ড্রিল। মানে কোথায় ফায়ার এক্সটিংগুইজার কেউ আনবে, ফায়ার এক্সটিংগুইজারটাকে কেউ অ্যাপ্লাই করবে, কেউ হয়তো স্যান্ড বাকেট দিয়ে বালি ছুটবে, এই জাতীয় জিনিসগুলো করতে হবে। এগুলোকে মানে প্র্যাকটিস, এগুলো হচ্ছে মানে আগে থেকে প্র্যাকটিস করে রাখা, যদি কোনো কারণে হয় তাহলে তখন যেন মানে প্র্যাকটিসের অভাবে করতে পারছে না এই ব্যাপারটা যেন না হয়, ঠিক আছে? সে কারণে মক ড্রিল মাঝে মাঝে করতে হবে, এগুলো হচ্ছে ফায়ার ইমার্জেন্সির ক্ষেত্রে জরুরি। এবারে কি ইন কেস অফ ফায়ার, এগুলো খেয়াল রাখতে হবে যে রিমেন কাম, ডোন্ট প্যানিক অর কজ কনফিউশন অ্যান্ড নেভার শাউট ফায়ার, ঠিক আছে? মানে শান্ত থাকতে হবে, বেশি আতঙ্কগ্রস্ত হলে চলবে না, এবং কনফিউশন ক্রিয়েট করলে হবে না, যে আগুন আগুন বলে কেউ চিৎকার করছে, এটা জাস্টিফাইড নয়। মানে আগুন লেগে গেলে সেটাকে সেই সময় শান্ত থেকে পরিস্থিতির মোকাবিলা করতে হবে, সেইটাই হচ্ছে দেখা। মানে এই মক যে ড্রিলস গুলো হবে তখনই এগুলো প্র্যাকটিস হয়ে যাবে, যে কেউ আগুন বলে চিৎকার করছে এটা যেন না হয়, ঠিক আছে? বরং সেই পরিস্থিতি কি করণীয় সেগুলো, সেই ইনফরমেশন গুলো সবাই যেন একে অন্যকে পাস অন করে, ঠিক আছে? প্রসিড সেফলি টু দ্য নিয়ারেস্ট ফায়ার এক্সিট, আস্তে আস্তে কোথায় যেতে হবে না, যেখানে ফায়ার এক্সিট আছে সেই জায়গায় আস্তে আস্তে যেতে হবে, সেফলি যেতে হবে, নিরাপদে যেতে হবে। অ্যান্ড ফিল সারফেসেস অফ ডোরস বিফোর ওপেনিং, ঠিক আছে? মানে দরজাটাকে খুলবার আগে সারফেসটা গরম আছে কি নেই সেটা বুঝে নিতে হবে। হয়তো এমন হতে পারে যে ওই দিকে আগুন লেগে আছে, দরজা খুলে দিলে আগুনটা হয়তো ঘরের ভেতরে ঢুকে পড়বে, তাহলে মানে ফিল করতে হবে ব্যাপারটা, যে সারফেস অফ দ্য ডোরটা কিরকম আছে, গরম হয়ে আছে না আগুন লেগে গেছে কি, তাহলে সেক্ষেত্রে খুলবে না, ঠিক আছে? তো সেটা বুঝতে হবে, সেটা বুঝেই খোলার কাজটা করা উচিত, মানে ফিল করতে হবে, আগে ওপেন করবার আগে খুলতে হবে। অ্যান্ড ক্রল টু এক্সিট ইফ স্মোক ইজ প্রেজেন্ট ইন দ্য এরিয়া, ঠিক আছে? যদি এমন হয় যে আগুন লেগে জায়গাটা ধোঁয়া আচ্ছন্ন হয়ে গেছে, তো সেই পরিস্থিতিতে মানে যদি উঁচু হয়ে যাওয়া যায় তাহলে আরো সহজেই সেই ধোঁয়াটা নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে পড়বে। সেক্ষেত্রে উপায় হচ্ছে, যেহেতু ধোঁয়া হালকা জিনিস, ওটা জেনারেলি একটু হাইটে থাকে, একটু লেভেল উপরেই থাকে, একদম গ্রাউন্ড লেভেলে থাকে না, তো সেই কারণে হামাগুড়ি দিয়ে বা ক্রল করে এক্সিটের দিকে যাওয়া যেতে পারে যদি ধোঁয়া হয়ে গিয়ে থাকে জায়গাটা, এটাই হচ্ছে উপায়। আর ধোঁয়া হলে একদিকে দৃশ্যমানতাটাও কমে যায়, ঠিক আছে? এটাও ব্যাপার। তো ক্রল করে যাওয়াটা সে সময় বাঞ্ছনীয়। অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ দ্য ফায়ার ডিপার্টমেন্ট, ফায়ার যে ডিপার্টমেন্ট থাকে তাদের ইনস্ট্রাকশনস গুলোকে ফলো করতে হবে। অ্যান্ড রিমেম্বার দুটো জিনিস, একটা হচ্ছে রেস, RACE, অ্যান্ড পাস, PASS। এগুলো কি, এগুলো পরে এক্সপ্লেন করা হচ্ছে, ঠিক আছে? এই দুটো টার্ম মনে রাখতে হবে, রেস অ্যান্ড পাস। রেস মানেটা কি, RACE, R stands for রেস্কিউ এনিওয়ান ইন ইমিডিয়েট ডেঞ্জার, ঠিক আছে? মানে যার সামনে সমূহ বিপদ তাকে আগে উদ্ধার করো, রেস্কিউ এনিওয়ান ইন ইমিডিয়েট ডেঞ্জার, যার সব থেকে বেশি বিপদ তাকে আগে রক্ষা করতে হবে, রেস্কিউ করবার চেষ্টা করতে হবে। নেক্সট হচ্ছে কি
অ্যাক্টিভেট দ্য ফায়ার অ্যালার্ম পুল স্টেশন। যেটা ফায়ার অ্যালার্ম আছে, যেটাকে টেনে টেনে দিলে কি হবে, সবার কাছে ইনফরমেশন পৌঁছে গেল যে আগুন লেগেছে, ইনফরমেশনটা সবার কাছে পৌঁছানোটা আগে জরুরি। তার জন্য এ স্ট্যান্ডস ফর অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট দ্য ফায়ার অ্যালার্ম পুল স্টেশন। নেক্সট কাজ কি হবে, কন্টেইন দ্য ফায়ার। কন্টেইন মানে ফায়ারটা যেন বেশি ছড়িয়ে না পড়ে, ঠিক আছে, সেটাকে দেখতে হবে। মানে আগে নেভানোর থেকেও আগে দেখতে হবে কন্টেন, মানে যাতে চারিদিকে ছড়িয়ে না পড়তে পারে। মানে দাহ্য বস্তু যদি কিছু তোমার আশেপাশে থাকে, মানে যেটাকে সরিয়ে ফেলা সম্ভব, সেগুলোকে যদি সরিয়ে ফেলা যায়, আগুন লাগেনি অথচ এরকম জায়গায় আছে, অথচ অ্যাক্সেসেবল আছে, যেটাকে সরিয়ে ফেলতে পারবো, সেগুলো যদি করা যায় করতে হবে। কন্টেন করতে হবে আগে ফায়ারটাকে, ঠিক আছে, মানে যাতে আগুনটা আরো না ছড়ায় সেই চেষ্টা করতে হবে। আর নেক্সট হচ্ছে এক্সটিংগুইশ দ্য ফায়ার ইফ ইউর সেফটি ক্যান বি অ্যাসিওরড, ঠিক আছে। লাস্ট ব্যাপার হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার তো থাকবে, যেখানে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন আছে জেনারেলি সেখানে ফায়ার এক্সটিংগুইশার অবশ্যই থাকবে, এবং ফায়ার এক্সটিংগুইশার চালানোর প্র্যাকটিসও থাকবে সবার। তো সেই ফায়ার এক্সটিংগুইশারটা তখনই অ্যাপ্লাই করবার চেষ্টা করবে যদি নিজে সেফ থাকা যায়। এমন যেন না হয় যে ফায়ার এক্সটিংগুইশার করতে গেলে অথচ তোমার কাছে সুযোগ ছিল সেখান থেকে বেরিয়ে আসা, সেটা না করে তুমি এমন পদ্ধতিতে করতে গেলে যে আগুনও নেভাতে পারলে না, অথচ মানে আগুনের মধ্যে ফেসে গেলে, ঠিক আছে, মানে আর বেরোনোর রাস্তাটাও থাকবে না। সেই পরিস্থিতিতে যেন না পড়ে, মানে নিজের সেফটিটাকে অ্যাসিওর করে যে আমি দরকার পড়লে আগুন যদি নেভাতে না পারি তাহলে যেন বেরোতে পারি, সেই পরিস্থিতিতে থেকে তবে এক্সটিংগুইশ করার চেষ্টা করতে হবে। মানে নিজের সেফটিটাকে আগে অ্যাসিওর করে তবে ফায়ার এক্সটিংগুইশারে মানে এক্সটিংগুইশ করবার চেষ্টাতে লাগতে হবে, ঠিক আছে। তাহলে এই চারটে স্টেপ কিন্তু মনে রাখতে হবে। RACE, রেস। R stands for rescue anyone who is in immediate danger. A stands for activate the fire alarm pull station, and C stands for contain the fire, আগুনটাকে ছড়িয়ে পড়ার হাত থেকে রক্ষা করতে হবে, and extinguish the fire, E stands for extinguish the fire। যদি সেফটি থাকে তাহলেই ফায়ারটাকে এক্সটিংগুইশ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তাহলে এই চারটে টার্ম তোমাদেরকে মনে রাখতে হবে। আর একটা চারটে টার্ম নয়, সরি, দুটো টার্ম, একটা হচ্ছে রেস আর একটা হচ্ছে পাস। দুটো ফর্মুলা। রেসটা তো জানলে, আর পাসটা কি? পাসটা হচ্ছে এই যে ফায়ার এক্সটিংগুইশার, তোমরা এরকম যন্ত্র দেখে থাকবে, ঠিক আছে। এই যন্ত্রের মাধ্যমে কি করা হয়, কোনো জায়গায় যদি আগুন জ্বলে গিয়ে থাকে সেটাকে নেভানোর কাজ করা যেতে পারে এই ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে। এবার আমরা দেখবো যে এই ফায়ার এক্সটিংগুইশারকে যখন আমরা ইউজ করব তার কি কি টেকনিক আছে, তার মানে এটাকে ব্যবহার করার একটা সিম্পল ফর্মুলা আছে, ঠিক আছে। সিম্পল ফর্মুলাটা কি? পাস ফর্মুলা। পাস ফর্মুলাটা কি? এই যে ফায়ার এক্সটিংগুইশার তোমরা দেখছো, এর মাথায় একটা পিন থাকে, ঠিক আছে। এই যে টপে একটা পিন থাকে, সেই পিনটাকে প্রথমে পুল করতে হবে, মানে টানতে হবে। পুল করলে মানে টেনে দিলে এটাকে পিনটা, এটা প্রথম কাজ। মানে আগুন লেগে গেছে সেটাকে নেভানোর জন্য চেষ্টা করছো, প্রথমে ফায়ার এক্সটিংগুইশারটা যেখানে রাখা থাকে সেখান থেকে নিয়ে এসে প্রথম কাজ হবে উপরের পিনটাকে খোলা। উপরের পিনটাকে খুললে নেক্সট হচ্ছে এম অ্যাট বেস অফ দ্য ফায়ার, মানে যেখান থেকে ফায়ারটা তৈরি হতো, মানে যেখান থেকে আগুনটা লেগেছে ওই জায়গা থেকে এম করতে হবে। কাকে এম করবে? এই যে কালো রঙের যে নলটা দেখতে পাচ্ছ, পাইপটা, এই পাইপ দিয়েই তো আসলে যেটা এক্সটিংগুইশারের মধ্যে যে কেমিক্যাল কম্পোনেন্ট আছে সেটা বেরোবে। তাহলে এই পাইপটাকে নিয়ে তুমি ওই জায়গাতে এম করবে, মানে ওই জায়গায় বন্দুক যেরকম এম করে সেরকম ভাবে এইটাকে নিয়ে ওখানে এম করতে হবে, ঠিক আছে। যেখান থেকে আগুনটা তৈরি হচ্ছে বা আগুনটা যেখান থেকে অরিজিনেটেড হয়েছে ওই জায়গাকে এম করতে হবে, এই কালো মুখটাকে, ঠিক আছে। এই এক্সটিংগুইশারের যে নলটা আছে সেই জায়গাটাকে ওখানে মুখ মানে পয়েন্ট করতে হবে। নেক্সট হচ্ছে স্কুইচ দ্য হ্যান্ডেলস টুগেদার, মানে এই যে দুটো হ্যান্ডেল, এটা আর এই তলারটা, উপরেরটা আর এই নিচেরটা, এই দুটোকে একসঙ্গে করে চাপ দিতে হবে, স্কুইচ করতে হবে, ঠিক আছে। যখনই সুইচ করবে তখন কি হবে, এই এক্সটিংগুইশারের মধ্যে লাল রঙের যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারের মধ্যে তো তোমার ফায়ার এক্সটিংগুইশার মানে যে কম্পোনেন্ট আছে, কেমিক্যাল কম্পোনেন্ট বা যাই থাকুক সেটা এর মধ্যে তো আছে। এবার সেটা বেরিয়ে আসবে, কোথা দিয়ে বেরিয়ে আসবে? এখান দিয়ে বেরিয়ে আসবে, এই নলটা দিয়ে বেরিয়ে আসবে। আর তুমি তো টিপ করে রেখেছো, মানে এম করে রেখেছো এই বেস অফ দ্য ফায়ারে, তাহলে সেখান থেকে চারিদিকে সুইপ করবে। মানে এই এক জায়গাতে করে রাখলে হবে না, মানে একটু যেরকম করে ঝাঁটার সাহায্যে যেরকম ঝাঁট দেয় সেরকম টাইপের মানে মুভ করতে হবে। ওই যেটা যে পয়েন্টে সাদা ধোঁয়ার মতো করে বেরোবে, এখান থেকে যে ফায়ার এক্সটিংগুইশার যেটা বেরিয়ে আসবে সেটাকে আস্তে আস্তে চারিদিকে ঝাঁট দেওয়ার মতো করে সুইপ করতে হবে সাইড, একদিক থেকে আরেক দিকে। তাতে কি হবে, আগুনটা আস্তে আস্তে নিভে যাবে। যদি নেভার মতো হয়
তাহলে নিশ্চয়ই এটা নিভে যাবে, মানে অল্প পরিমাণে হলে নিশ্চয়ই নিভে যাবে। তাহলে এই টেকনিক দুটো মনে রাখতে হবে। ফায়ার সেফটির ক্ষেত্রে দুটো টেকনিক অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, দুটো টেকনিকের মধ্যে একটা হচ্ছে রেস, RACE, আর একটা হচ্ছে পাস, PASS। ঠিক আছে, এই দুটো টেকনিক অবশ্যই মাথায় রাখতে হবে। দুটো টেকনিক কি কি বললাম মাথায় রাখতে হবে? অজয় কুমার বলো কি কি টেকনিকের কথা বললাম? অজয় অজয় কুমার শোনাই যাচ্ছে না, শুনছেই না। অজয় কুমার, অভিজিৎ সাহা স্যার বলো কি কি টেকনিক জানতে হবে? আগুন নেভানোর জন্য দুটো ফর্মুলা একদম মন্ত্রের মতো মনে রাখতে হবে। রেস মানে এটা বলো, রেসের ফুল ফর্ম বলো তুমি। আর স্ট্যান্ডস ফর কি? হ্যাঁ বলো বলো, রেস্কিউ, তারপরে অ্যাক্টিভ দ্য ফায়ার ফায়ার অ্যালার্ম, অ্যাক্টিভেট। আর হ্যাঁ আর রেস্কিউটা কাকে করবে? রেস্কিউটা কাকে করবে বলো, রেস্কিউটা কাকে করবে? রেস্কিউ যদি কোনো পার্সন থাকে মানে যার খুব তাহলে বিপদ, মানে একদম সবচেয়ে বেশি খুব বিপদে যে danger আছে, তাকে খুব ডেঞ্জারে যে আছে, তাকে আগে রেস্কিউ করার চেষ্টা করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাক্টিভেট অ্যাক্টিভেশন দ্য ফায়ার অ্যালার্ম। ফায়ার অ্যালার্ম। বেশ, ঠিক আছে। এইটা স্যার মনে পড়ছে না স্যার। এই যে অয়ন বলো, অয়ন বলো সিটা কি? আরে সিটা কি? সিটা কি বলো? সিটা কি? RACE বা রেস, তার মধ্যে সিটা কি ছিল? সি মানে কি ছিল বলো? দুবাই বলো, সিটা কি ছিল? দুবাই চন্দন পাল, চন্দন পাল বলো সিটা কি ছিল? স্যার সিটা কন্টেন দ্য ফায়ার। কন্টেন দ্য ফায়ার, ঠিক। জাহিরউদ্দিন বলো ইটা কি ছিল? ইটা কি ছিল? এটা ছিল এক্সটিংগুইশার, যদি সেফ থাকে। এক্সটিংগুইশ দ্য ফায়ার, যদি সেফ থাকে তাহলে এক্সটিংগুইশ করো, ঠিক। জগদীশ মুর্মু বলো পাস ফর্মুলাটা কি ছিল? পাসের মধ্যে পিটা কি? হুম, পুল দ্য পিন। পুল দ্য পিন। আচ্ছা, তারপরে তোমার কি ছিল কস্তুরি বলো, এটা কি ছিল? এটা কি ছিল? মুশারফ ইয়েস স্যার। এটা কি ছিল? এম অ্যাট বেস অফ দ্য ফায়ার। এম এট দ্য বেস অফ ফায়ার, ঠিক। তারপরে এসটা কি ছিল? নয়ন রঞ্জন বলো, বলবো স্যার? বলো তুমি বলো, এসটা কি ছিল? সুইপ ফর ফ্রম সাইড না, টু না, না। সাইড। আরেকটা না 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 না, প্রথমে সুইপ করবে না, স্কুইজ দ্য হ্যান্ডেল টুগেদার। স্কুইজ দ্য হ্যান্ডেল টুগেদার। আগে না স্কুইজ করলে তো ওখান থেকে বেরোবে না ওটা, তাই না? হুম। তারপরে সুইপ করবে। হুম হুম। ঠিক আছে, তাহলে এই দুটো ফর্মুলা মনে রাখবে কিন্তু। ঠিক আছে, রেস আর রেস, RACE, আর পাস। ঠিক আছে, এই দুটো ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে। এই দুটো ফর্মুলা মনে রাখলেই ফায়ারের হাত থেকে অনেকাংশে রক্ষা পেতে পারবে। ঠিক আছে, কোনো জায়গায় যদি আগুন লেগে যায় সেক্ষেত্রে রক্ষা পাওয়া অনেকাংশেই সম্ভব। ঠিক আছে, পরের দিন আমরা ফায়ার এক্সটিংগুইশারের যে বিভিন্ন টাইপস গুলো আছে সেগুলো নিয়ে একটু ডিসকাশন করব, বেশি কিছু নেই। ঠিক আছে, এবং তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। ফায়ার এক্সটিংগুইশারের টাইপটা নেক্সট ডেতে ডিসকাশন হবে। ঠিক আছে। হ্যাঁ স্যার।